এমসি টেলিভিশনের আমাদের প্রিয় দর্শক শ্রোতা, আবারও আমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর অনুষ্ঠানে আপনাদের স্বাগত। সবাইকে যে যেখানে আছেন। আমাদের আজকের অতিথি অনেকে সুপরিচিত, আপনারা অনেকেই হয়তো তাকে দেখেছেন অনেকবার, বহুবার বিভিন্ন অনুষ্ঠানে। বিশেষ করে সাংবাদিক জগতেও তার একটা সুনাম এবং সুখ্যাতি রয়েছে। জহিরুল আলম আমাদের আজকের অতিথি আমাদের অনুষ্ঠানের। জহিরুল আলম বর্তমানে বাংলাদেশের এনটিভি চ্যানেলের হেড অফ নিউজ, যাকে বাংলায় বলতে পারি বার্তা প্রধান। এছাড়াও জহিরের আরো অনেক কৃতিত্ব আছে বিভিন্ন দিকে সাংবাদিকতার জগতেও। আজকে প্রথমে আমরা তার সাথে যে বিষয় আলোচনা করব, তার আগে তাকে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। জহির, আপনাকে আমাদের অনুষ্ঠানে, এমসি টেলিভিশনের অনুষ্ঠান। কেমন আছেন? জি, ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের টেলিভিশনের এই অনুষ্ঠানে আমাকে স্বাগত জানানোর জন্য, আমাকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য খুবই কৃতজ্ঞতা। এবং এর মাধ্যমে আপনাদের যুক্তরাষ্ট্রের যারা শ্রোতা দর্শক রয়েছেন তাদের সঙ্গে একটা যোগাযোগ ঘটবে এবং আপনার সঙ্গে অন্তরঙ্গ আলোচনা হবে, সে আশায় আছি। ধন্যবাদ। ধন্যবাদ জহির আপনাকে। প্রথমে আপনার কাছ থেকে জানার ইচ্ছা, আপনার এই আপনি তো বয়সে এখনো সেই 25-26 লোক। আপনি এই সাংবাদিকতার জগতে আপনার যাত্রা কোন সাল থেকে, কোথা থেকে? এটা তো অনেক দীর্ঘ যাত্রা। আহ, যতই আপনি দেখতে তরুণ লাগুক, আসলে তো অতটা তরুণ নই রেজা ভাই। মনের আহ, দিক থেকে তরুণ, অনেক বেশি। হ্যাঁ, নিশ্চয়ই সেটা তো ইটস অলওয়েজ এজ ইজ এ নাম্বার। ইটস এখানে আসলে মনটাই আসল, এবং নিজেকে তরুণ ভাবতে হবে। মনের দিক থেকে সবসময় অবশ্যই। তারুণ্য ধরে রাখতে হবে, সেটাই। এবং আপনার মধ্যেও আমি সেই তারুণ্য দেখতে পাই সবসময়। আপনিও একইভাবে নিজেকে চাঙ্গা রেখেছেন, এবং আহ, বিভিন্ন বিষয় নিয়ে আপনি যেভাবে ভাবেন সেটি আমাদের জন্য যথেষ্ট উৎসাহ ব্যঞ্জক এবং ভালো লাগার একটা ব্যাপার। তো আপনি জানতে চেয়েছিলেন যে আমি কবে শুরু করেছিলাম। জি। আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে লেখাপড়া করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো ছাত্রাবস্থাতেই এটা আপনার 90 দশকের গোড়ার দিকে বলতে পারেন। সেখানে যখন আজকের কাগজ একটি পত্রিকা, সেটি সূচনা হয় 91 সালের দিকে। আমি সেখানে সহ সম্পাদক হিসেবে একটি অনুস্মৃতি বিভাগে কাজ শুরু করেছিলাম। তখনও আমার ছাত্রত্ব শেষ হয়নি। তারপরে বিভিন্ন সাপ্তাহিক কাজ করেছি। এরপরে দৈনিক বাংলায় আমি নিয়মিতভাবে কাজ শুরু করি 1994 সাল থেকে। এবং দৈনিক বাংলার পরে আমি দৈনিক জনকণ্ঠে কাজ করেছি, সেটি 2003 সাল পর্যন্ত। দৈনিক বাংলায় 94 থেকে এটি যখন ডিফাঙ্ক্ট হয়ে যায় 1996 সালে, 96 সালে ডিফাঙ্ক্ট হওয়ার পরে আমি দৈনিক জনকণ্ঠে যুক্ত হই। সেটি 97 সালের দিকে। 97 সাল থেকে 2003 সাল পর্যন্ত আমি দৈনিক জনকণ্ঠে কাজ করি। 3 সালে আমরা আমাদের যাত্রা শুরু হয় টেলিভিশন জগতে। এনটিভি যাত্রা শুরু 2003-এর 3রা জুলাইতে। যদিও প্রস্তুতি শুরু হয় আরো আগে থেকে, তবে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় 2003 সালে জুলাই মাস থেকে এনটিভিতে। আমি সেখানে যুক্ত হয়েছিলাম, স্পেশাল করেসপন্ডেন্ট হিসেবে কাজ করেছি। আমি সেখানে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলাম। তারপরে চিফ অফ করেসপন্ডেন্ট হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। চিফ অফ করেসপন্ডেন্ট থেকে আসলে এনটিভিতেই আমার একটা দীর্ঘ ক্যারিয়ার, প্রায় 21 বছর আমি এনটিভিতে কাজ করছি। তো চিফ অফ করেসপন্ডেন্স থেকে আমি চিফ নিউজ এডিটর, প্রধান বার্তা সম্পাদক হই, এবং এখন আমি বার্তা বিভাগের প্রধান। কি বলে প্রধান হিসেবে কাজ করছি। পুরো বার্তা বিভাগটি আমি আমার নেতৃত্বে দেখাশোনা করছেন, আপনার 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 নির্দেশনায় চলছে। এটা একটা দীর্ঘ, হ্যাঁ, বার্তা এটা বিভাগ আপনার এবং একটা দীর্ঘ। কারেন্ট। জি, আপনি আপনার যে প্রোগ্রামের নাম আজকে কারেন্ট অ্যাফেয়ার্স, সম্ভবত জি। আপনি কারেন্ট অ্যাফেয়ার্স কথা জি। বলবেন। তো আমি আমার বিভাগটিও এরকম, যে নিউজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। হ্যাঁ, আমরা আমি ওই আপনাকে। প্রতিদিন যে সংবাদ সংবাদ রচনা করি, সংবাদ তৈরি করি, সংবাদ সংগ্রহ করি, এবং আমরা যে বুলেটিনগুলো প্রচার করি, একই সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স যে প্রোগ্রামগুলো হয় এনটিভিতে, বিভিন্ন ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রোগ্রাম আছে, সেগুলো আমরা দেখভাল করতে হয় আর কি।
এটি এই সংক্ষেপে আমার সাংবাদিকতার যাত্রা। ধন্যবাদ বল জহির। আসলে কারেন্ট অ্যাফেয়ার্স নামে আমার একটা ধারাবাহিক লেখাও চলছিল বেশ কয়েক বছর থেকে। জি। আহ, এবং আমি মনে করি এভরিথিং ইজ কারেন্ট অ্যাফেয়ার্স, তাই না? আপনি পলিটিক্স, আমরা তো আপ- পাস্টে বাস করি না, আমরা প্রেজেন্টে বাস করি। ফিউচার উই ডু নট জি নো। তো জি এই জন্যই আমি এই অনুষ্ঠানটার নাম রেখেছি কারেন্ট অ্যাফেয়ার্স। এবং আপনি আমার জানা মতে আপনার পরিচালনায় এবং আপনার নেতৃত্বে কয়েকটা অনুষ্ঠানে এনটিভিতে, সঞ্চালনায়। হ্যাঁ, সঞ্চালনায় জি আহ, আহ, অবশ্যই। অনুষ্ঠান করেছি, সেটা মনে আছে আমি আমার। আমার আমার যে প্রোগ্রামটি আমি করি এই সময় এখন সময়, কারেন্ট অ্যাফেয়ার্স টক শো। আরেকটা ব্যাপার রেজা ভাই, হয়তো আপনি খেয়াল করেছেন, আমি দীর্ঘদিন ধরে যে ইন্টারন্যাশনাল ভিজিটার্স যারা হ্যাঁ, থাকে, ডিপ্লোম্যাটসদের সাথে আপনি। জি, ফরেন ডিগনিটারিজ যারা আসেন বাংলাদেশে, এবং বাংলাদেশেও যারা যারা অ্যাম্বাসেডার্স আছেন, হাই কমিশনার আছেন, এবং ভিজিটিং গেস্ট, ইন্টারন্যাশনাল ভিজিটিং গেস্ট, তাদের নিয়ে আমি একটা ইংলিশ স্পিকিং একটা 1-to-1 একটা ইন্টারভিউ প্রোগ্রাম করি, এটা ফ্র্যাঙ্কলি স্পিকিং। সেটা আমি এটা প্রায় আমি দেখেছি। এটা দীর্ঘ Very good, সময় and that is also very remarkable program. So far, I have seen in the other program. তো আপনার থ্যাংক ব্যাপারে ইউ। আমার একটা অন্য ধরনের সেন্সিটিভনেস কাজ করে, ইমোশনাল সেন্সিটিভনেস বলেন, ভালো লাগার সেন্সিটিভনেস বলেন, কাজ করে। আহ, না, উম, এ- প্রফেশনাল সম্পর্কে বাইরেও একটা ব্যক্তি সম্পর্কেও কিন্তু একটা হ্যাঁ, হ্যাঁ, আমাদের অনেক বেশি। কাছের প্রতিযোগিতার ওটা সম্পর্ক না আছে। থাকলে কিন্তু আপনার প্রফেশনাল সম্পর্ক তেমন দৃঢ় হয় না। তো জহির, নিশ্চয়ই। আপনার কাছে আমি জানতে চাচ্ছি, এখন এখন যে বর্তমানে আহ, দেশে অসহ্য একটা গরম আবহাওয়া চলছে, গরম, কিন্তু আপনাকে দেখলে মনে হয় আপনার হয়তো অত গরম লাগে না, হয়তো ডাবল এসি লাগাইছেন কিনা বাসায়, জানি না। তো এই গরমে আপনার কি মনে হয় যে দেশের বাণিজ্যিক ক্ষেত্রগুলো এবং দেশের আহ, উম, ব্যবসা প্রতিষ্ঠান বলি, এগুলো বাণিজ্যিক এবং আপনার আবাসিক যে সেগুলো আছে, অনেক মানুষের বাসায় সেই আপনার এসি অ্যাফোর্ড করতে পারে না, তাদের জীবনযাপনকে আপনার এখন কি মনে হচ্ছে, কতটা দুর্বিষহ? না, আসলে এটা তো একটু আনপ্রেসিডেন্টেড। মানে আমাদের যে মানে টেম্পারেচার যেভাবে রাইজ করছে, আহ, সেটা খুবই অ্যালার্মিংলি রাইজ করছে আসলে। আহ, ঢাকা টেম্পারেচার তিনি বলেন যে এটা গত কয়েক বছরের মধ্যে মানে 4-5 ডিগ্রি ভ্যারি করছে আর কি। এখন যেটা আপনার ধরুন বিভিন্ন এলাকাতে আগে যেটা 33 থেকে 35-এর মধ্যে ছিল, সেটা এখন 40 পার হয়ে গেছে। মাই এবং গড! আপনি দেখবেন যে হ্যাঁ 40 পার হয়ে গেছে, ঢাকাতেও 40 বেরিয়েছে। তার মানে এখানে আর সেটা 80-র উপর, আমেরিকার হ্যাঁ হিসাবে এটা ডেফিনেটলি 80-র উপরে। একটা মানে এখন তো ধরতে পারেন যে এটা একটা ডেজার্ট লাইক, মানে ফিলস লাইক ডেজার্ট আর কি। আমাদের এখানে তো ধরেন 37-38 হলো, এটা 43-44 পর্যন্ত আপনার এটা মানে অনুভবের ব্যাপার, যেটা গরমটা অনুভূত হয় সেই মাত্রায়। সুতরাং আমি মনে করি যে এটা তো আসলে এখন জলবায়ুর একটা প্রভাব আছে। হ্যাঁ, আহ, উম, ইন্টারন্যাশনালি, এবং গ্লোবাল চেঞ্জ। হ্যাঁ গ্লোবালি এটা আছে। তবে আমাদের নিজস্ব কিছু কন্ট্রিবিউশনও তো অবশ্যই আছে, কারণ আমরা নেচারকে যদি গ্রিন রাখতে পারতাম, এবং এখানকার যে প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো যদি নিতে পারতাম, সেটা তো আমরা নিই না। আমরা ধরেন যে ঢাকার কথাই যদি বলেন, যেহেতু ঢাকায় আছি, আপনার ঢাকায় যেই অপরিকল্পিত নগরায়ন হচ্ছে, এবং সেখানে আপনি দেখবেন যে খুবই অপ্রয়োজনীয়ভাবে গ্লাস বিল্ডিং তৈরি হচ্ছে, এবং এখান থেকে যে ইয়েস, হিট ইয়েস, এটা তো রিফ্লেক্ট করে হচ্ছে। গরমটাকে। হ্যাঁ, এখন এখন আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি জানি না, ওনারা এটা ভালো বলতে পারবেন, কিন্তু ঢাকার মতো একটা ডেন্সলি পপুলেটেড এরিয়াতে কিভাবে পরিবেশ সম্মত এবং কি বলবো যে আমাদের সিজনাল যে চ্যালেঞ্জেস গুলো আছে, ইম্প্যাক্ট গুলো আছে, সেগুলোকে মাথায় রেখে কিভাবে ডিজাইন করতে হবে, সেটাও আমাদের মানে শুধু দৃষ্টিনন্দন বিল্ডিং বানালে তো চলবে না। তো এটা একটি প্রধান কারণ। আরেকটা হচ্ছে যে ধরেন আমাদের গাছ কেটে ফেলা হচ্ছে, প্রচুর গাছ কেটে ফেলা হচ্ছে কিন্তু শহরে। আপনি ধানমন্ডিতে কিছু সময় উন্নয়নের নামে। আপনি দেখবেন শুধুমাত্র এখন চন্দ্রিমা উদ্যান এলাকায়, সেখানে গ্রিনটা ভালো, সেখানে টেম্পারেচারটা অতটা মানে কি বলবো যে যদি আপনার 2 থেকে 3 ডিগ্রি ভ্যারি করেছে, কিন্তু আপনি মতিঝিল বলেন, মগবাজার বলেন, বা এই ধরনের এরিয়াতে যেখানে গাছপালা কম, সেখানে কিন্তু 5-6 ডিগ্রি কিন্তু ভ্যারি করছে গত কয়েক বছরের মধ্যে। যেখানে যদি 35 থাকে, 33 থাকে, সেখানে হয়তো 38 হয়ে গেছে। মানে নর্মাল টেম্পারেচার যেটা আছে, নর্মাল টেম্পারেচার হয়তো 3 বছর আগে, 4 বছর আগে 33 ছিল, সেটা এখন 38 হয়ে গেছে, ডিউ টু আপনার এই যে মানে পরিবেশের উপর একটা বিরূপ ইম্প্যাক্ট হওয়ার কারণে।
এগুলো কিন্তু ম্যান মেড, এগুলোতে অ্যাকচুয়ালি আপনার গ্লোবাল ওয়ার্মিং তো একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস আছে, সেটা অস্বীকার করা যাবে না। কার্বন এমিশন আছে, আমাদের গাছের ব্যাপার আছে, এখানে আপনার প্রচুর বা ইয়ে হচ্ছে, ইট ভাটা হচ্ছে, শিল্পায়ন যেগুলো হচ্ছে সেখানে ধোঁয়া নির্গত হচ্ছে, এই কার্বন এমিশন তো আমরা ঠেকাতে পারবো না। যদিও গ্লোবাল কনটেক্সটে হয়তো আমাদের কন্ট্রিবিউশন তেমন না, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে স্কেল বা ইন্টেন্সিটি, তো তারপরেও বলবো যে কেন এরকম মরুভূমির মতো মানে কি বলবো টেম্পারেচার তৈরি হচ্ছে বাংলাদেশেও, সেটা একটা কারণ দেখবেন যে আপনার এখানে কিন্তু শুধু রিজনাল ইম্প্যাক্টও কিন্তু আছে, যতটা আমরা দেখি আর কি বা শুনি। ধরেন চুয়াডাঙ্গায় দেখবেন যে হাইয়েস্ট টেম্পারেচার, সবসময় হাইয়েস্ট টেম্পারেচার থাকে কাছাকাছি, বা চুয়াডাঙ্গার অ্যাডজাসেন্ট যে ডিস্ট্রিক্টগুলোতে আছে, এটা কিন্তু আবার পশ্চিমবঙ্গের অ্যাডজাসেন্ট, এবং পশ্চিমবঙ্গ বা ওইখানেও কিন্তু একটা চরম ভাবাপন্ন কিন্তু মানে ওয়েদার, মানে আপনার টেম্পারেচার রাইজিং, তারও ইম্প্যাক্ট কিন্তু আমাদের বাংলাদেশে পড়ছে। তো সব মিলিয়ে অ্যাকচুয়ালি আমাদের চিন্তা করার একটা বড় ধরনের একটা বার্তা কিন্তু এই বছর কিন্তু গত বছর কিন্তু উষ্ণতম বছর ছিল বাংলাদেশেও, 2023 সাল কিন্তু হিস্ট্রিতে উষ্ণতম বছর হিসেবে চিহ্নিত হয়েছে, এবং ওই রেকর্ডটি কিন্তু এই বছর আবার পেরিয়ে যাচ্ছে, কিন্তু 2024ও হবে কিন্তু সবচেয়ে মানে হটেস্ট ইয়ার। আমি আগামীতে কি মানে এই যে আপনি যে বিষয়টা উল্লেখ করলেন যে এখানে আমাদের ম্যান মেড কতগুলো ব্যাপার কাজ করে, তো এটাকে আপনাকে মনে হয় না যে এটা বিকজ আমাদের ম্যানেজমেন্টে যে অ্যাকাউন্টেবিলিটি নাই, এবং তারই একটা দৃষ্টান্ত, কারণ আমরা কোথাও জবাবদিহি করি না তো, এবং আমাদের যে কাজ আমরা করি, যার যখন যা খুশি, যখন যেমন খুশি তেমন সাজো, এরকম ভাবে আমরা কাজ করে যাচ্ছি। এর কারণটা একটা প্রধান অংশ ভোগান্তির শিকার হয় দেশের অত্যন্ত সাধারণ মানুষ, এবং ধরেন যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, বিশেষ করে মধ্যবিত্তরা তো এখন তো বাংলাদেশে আসলে ধরতে গেলে ওরকম মধ্যবিত্ত শ্রেণী কেউ নাই, হয় দরিদ্র নয় ধনী, যেটা আছে সেটা একেবারেই নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র সীমার নিচে। তো এই ব্যাপারে আপনার কি মনে হয় না যে আমাদের অ্যাকাউন্টেবিলিটি সমাজ থেকে ধীরে ধীরে কমে আসছে? না, এখন অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন তো আসলে খুব গ্রেটার কনটেক্সট থেকেই দেখতে হবে। শুধুমাত্র এটাকে যদি আপনি ন্যারো ডাউন করেন শুধু মানে টেম্পারেচারের আসপেক্টে হয়তো বলছেন, না, ডেফিনেটলি। সব ক্ষেত্রেই ওভারঅল হ্যাঁ, ওভারঅল হ্যাঁ, সেটা বললে অবশ্যই এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে গভর্নেন্স একটা বিগ ইস্যু। সেটা ধরেন যে ক্লাইমেটিক গভর্নেন্স থেকে শুরু করে, সেটা আপনার ফাইন্যান্সিয়াল গভর্নেন্স থেকে শুরু করে, পলিটিক্যাল গভর্নেন্স থেকে শুরু করে, সব জায়গায় তো গভর্নেন্স একটা মেজর ফ্যাক্টর বাংলাদেশে। আমার মনে অবশ্যই। হয় যে সেটারই একটা রিফ্লেকশন এই ওয়েদারের মধ্যেও পড়েছে। ধরেন যে হ্যাঁ, আমরা যদি এক্স্যাক্টলি। আমরা যদি এখন একটু একটু বললাম যে চন্দ্রিমা উদ্যানের টেম্পারেচার যদি আমরা এখনো একটা নিয়ন্ত্রণের মধ্যে যদি থাকে, এই সময়ে কিন্তু এই আবহাওয়ার মধ্যেও কিন্তু আপনি একটু রমনা এলাকা দিয়ে যখন হাঁটবেন বা ওই দিক দিয়ে যখন যাবেন, তখন কিন্তু আপনি অতটা মানে তাপমাত্রার যে মানে ফিল করবো না। হিট ফ্লোটা ওরকম আপনি ফিল করবেন না। তাহলে কি হবে, আমাদের একটা লং টার্ম প্ল্যানিং করা দরকার ছিল, আমাদের সবুজায়নের ক্ষেত্রে আরো আরো ভূমিকা রাখার দরকার ছিল। আপনি দেখেন যে ঢাকার আশেপাশে আহ, মানে মানে ইনডিসক্রিমিনেটলি ভূমি দখল হয়ে গেছে, ইনডিসক্রিমিনেটলি ভরাট হয়ে গেছে আবাসন প্রকল্পের নামে। এটা এক্স্যাক্টলি। তো আপনি দেখেন যে আপনি যে ঢাকার 10-20 কিলোমিটারের মধ্যে যদি আপনি যান, আপনি ইউল বি ফ্রাস্ট্রেটেড। দেখবেন যে এত আহ, বিশাল পরিমাণ জলাধার ছিল, আহ, তাই সেই নাই, জলাধারগুলো কোথায় হারিয়ে আসলে গেল? আপনি এটা স্প্যান্ড ওভার আপনার এই যে রূপগঞ্জ কালীগঞ্জ থেকে পার হয়ে এখন দেখেন যে আপনার গাজীপুরের দিকে চলে গেছে, যে বা নারায়ণগঞ্জের দিকে চলে গেছে, এদিকে আপনার এই যে কেরানীগঞ্জ পার হয়ে গেছে, বা আপনার মুন্সিগঞ্জ পার হয়ে যাচ্ছে, মানে নদী ভরাট হয়ে যাচ্ছে, বিল ভরাট হয়ে যাচ্ছে, এবং এগুলো মানে আপনার বালু দিয়ে এগুলো ভরাট করে ফেলা হচ্ছে। তো বালু তো একটা কিন্তু ডেজার্ট লাইক কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। আপনি যখন সূর্যের তাপ যখন বালুতে পড়ে, তখন তো এটা হিট জেনারেট করছে, রাইট। আবার আমাদের প্রচুর পরিমাণ এখন যে কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে, সেখান থেকেও তো হিট জেনারেট করছে। আপনার যে ফ্লাইওভার্স গুলো আছে বা আমাদের এক্সপ্রেসওয়ে হয়েছে, ডেফিনেটলি অনেক উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, বিল্ডিংস হয়েছে প্রচুর। তো এগুলোর তো একটা কালেকটিভ ইম্প্যাক্ট পড়েছে আমাদের জনজীবনে। এবং আমাদের সেটা আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরেও, আমাদের হ্যাঁ, অর্থনীতি ফাইন্যান্স সেক্টর, সেক্টরের। হ্যাঁ, এখন এখন ওই যে আপনার যে যেটা বললেন যে আপনার অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার, তো অ্যাকাউন্টেবিলিটি ইজ দ্যাট যে এটা একটা হলিস্টিক অ্যাপ্রোচ থাকতে হবে ফ্রম মানে কি বলে এভরি স্ফিয়ার অফ লাইফ, তাই না? এক্স্যাক্টলি, এভরি স্ফিয়ার সেটা আপনি আমাদের নাই। আমরা
না, সেটা আমাদের নাই। আমরা যখন একটা শিল্প কারখানা গড়ে তুলছি, তখন আমাদের অবশ্যই পরিবেশ অধিদপ্তর আছে। দে আর অ্যাকাউন্টেবল, দে আর রেসপন্সিবল, তাই না? যে তারা অবশ্যই। এটা দেখভাল করবে সেটা পরিবেশ সম্মত কিনা, বা আমাদের বর্জ্য নিঃসরণের প্রকল্পগুলো ঠিকমতো বা এই মেশিনগুলো ঠিকমতো বসেছে কিনা। কিন্তু দেখা যাচ্ছে যে সব বর্জ্য, যে ইটিপি যে ধরেন যে বর্জ্য নিঃসরণের যে মানে প্ল্যানটা দেওয়া হবে বা প্ল্যানটা দিতে হবে, সেটা সকল বর্জ্য যেয়ে পড়ছে নদীতে। এবং এগুলো কিন্তু প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না। এবং আপনি দেখবেন এক্সাক্টলি। যে ঢাকার আশেপাশে প্রতিটা নদী ভরে গেছে, মারাত্মকভাবে কিন্তু মানে ভরে গেছে। মরে গেছে তো বটেই, এবং এগুলো একেবারে পচা দুর্গন্ধময় হয়ে গেছে। এখানে কিন্তু আপনি চলাচল করতে পারবেন না। অথচ পৃথিবীর সব উন্নত দেশগুলোতে কি হয়? বা যে রিভার মানে রিভার সাইড এরিয়াস গুলো শুধুমাত্র নদীকে কেন্দ্র করে কিন্তু সেখানে কিন্তু মানে কি এক ধরনের বিনোদন, এক ধরনের জীবনের মানে অ্যাক্টিভিটি গুলো কিন্তু মানে চলে। কিন্তু আপনি বুড়িগঙ্গার পাড়ে কি সে ধরনের কোনো আম ইয়ে দেখবেন? মানে মানুষের আম মানে কি জীবনের কোনো কি থাকে, কালার আছে, রং আছে? তুরাগ নদীর পাড়ে গিয়ে কি আপনি সময় কাটাতে পারবেন? ইভেন শীতলক্ষ্যার পাড়ে চমৎকার। গিয়ে কি আপনি, হুম। হ্যাঁ, অনেকেই এর মধ্যে কিন্তু নৌ ভ্রমণ করার চেষ্টা করে। কিন্তু আসলে কতক্ষণ আপনি ওখানে দেখবেন যে আপনি একটা প্রমোদ ভ্রমণে গেলেন, একটা নৌবিহারে গেলেন, দেখবেন যে নদীর গন্ধে আপনি মানে পচা গন্ধে আপনি সেখানে আর টিকতে পারছেন না। বাট দিস ইস আপনার দ্য সিনারিও। বাট হু হ্যাঁ, হু উইল টেক কেয়ার অফ দিস মানে কি বলবো যে ডিটেরিওরেশন? এগুলো তো একটা নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে। এখন আমরা যেহেতু আজকে আবহাওয়া নিয়ে কথা বলছি বা আমাদের তাপমাত্রা নিয়ে কথা বলছি, ডেফিনিটলি এই জিনিসগুলো ভাববার সুযোগ রয়েছে। হয়তো মুখে কথায় আমরা দেখবেন যে আমাদের সিটি কর্পোরেশনের মেয়ররা অনেক কথাই বলছেন। এই যে কিছুদিন পরে কিন্তু আমাদের এখনই কিন্তু ধরেন যে ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে কথা হচ্ছে। যে এই বছরে কিন্তু ডেঙ্গু সাংঘাতিকভাবে আমাদেরকে ইমপ্যাক্ট করতে পারে। গত বছর কিন্তু রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে এবং মানুষ মারাও গেছে। এখন থেকে যদি আপনার ডেঙ্গুর যে লার্ভা বা এগুলোকে যদি আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন, এটার জন্য তো বছরব্যাপী একটা ক্যাম্পেইন দরকার। কিন্তু সেটা কিন্তু দৃশ্যমান নয়। বাট হোয়াট উই সি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে যে লিপ সার্ভিসটা অনেক বেশি। আমরা কিন্তু প্রচুর কথা বলছি। কিন্তু যারা এই নগরীতে যারা এই জিনিসগুলোকে ম্যানেজ করার জন্য দায়িত্বপ্রাপ্ত ৫৪-৫৫ টা কি বলবো যে আ বিভাগ। সংগঠন, সংগঠন, প্রতিষ্ঠান। দেখবেন যে হ্যাঁ, একটার সঙ্গে আরেকটার কিন্তু কোনো সম্পর্ক নাই কিন্তু। আম অ্যা একজনে আপনার মাটি খুঁড়ছে, আরেকজনে তার কাটছে, আরেকজনে মানে পানির লাইন বসাচ্ছে, আরেকজনে বিদ্যুতের কাজ করছে। মানে these are all মানে কি যেমন বলবো যে খুশি একদম তেমন ইচ্ছা। যেমন খুশি তেমন হচ্ছে। এবং এইটা কিন্তু আমাদের সবাই এই কথাটি বলছেন, এবং এখন না দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি, পরিবেশবাদীরা বলছেন, নগর পরিকল্পনাবিদরা বলছেন। এমনকি আমাদের নগর কর্তৃপক্ষও ব্যাপারগুলো জানেন। বাট হচ্ছে না। তারা হয়তো চান যে একটা নগর সরকার হোক বা মেট্রো কি বলবো যে মেট্রোপলিটন একটা গভর্নমেন্টের কনসেপ্ট একসময় কিন্তু খুব আলোচিত হয়েছে। সো দ্যাট অল দি ইনস্টিটিউশনস যেগুলো আপনার এরা একটা ছাতার নিচে, একটা আমব্রেলার নিচে আসে, সো দ্যাট আমরা যখন তারা সিদ্ধান্তগুলো নিবে, তখন একজন কর্তৃপক্ষ যাতে সেই সরকার বা সেটা নগর সরকার হিসাবে যদি বিবেচনা করা হয়, তারা কিন্তু এটা সেই নগর দেখভাল করে। সরকার জহির, কিন্তু নগর সরকার যেভাবে হবে আমাদের পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক বা তো সেরকম না। আমরা তো নগর সরকারকে কতটা ক্ষমতা দিব বা নগর সরকারের রাইট, রূপরেখা কি হবে? রাইট। উই ডোন্ট হ্যাভ দ্যাট অ্যাবসোলিউটলি। এনি প্ল্যান অ্যাবাউট ইট, রাইট? না, না, সো না, অ্যাবসোলিউটলি। ওইটাও কিন্তু আমাদের এক ধরনের কি বলবো যে একটা নেগেটিভ মাইন্ডসেট থেকে। বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু ডিসেন্ট্রালাইজ পাওয়ার। ইয়েস, আমরা এক্স্যাক্টলি। অথরিটিকে ডেলিগেট করা, আপনার আমার যে ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়ার যে একটা চিন্তা, হ্যাঁ, মানসিকতা, ওইটা ওইটা নাই নেই। তো আমরা আমরা শুধু হ্যাঁ, আমাদের। আপনি যখন নদীর কথা বললেন তখন আমার মনে হয় আগে কিন্তু সভ্যতাগুলো গড়ে উঠেছে সব নদীকে কেন্দ্র করে। এখন আমার মনে হয় অ্যাবসোলিউটলি। অসভ্যতা গড়ে উঠছে, অসভ্যতা হ্যাঁ, গড়ে উঠছে নদীকে কেন্দ্র করে। নানা রকম অসভ্যতা নদীকে আছে। কেন্দ্র করে এই নানা আপনার ধরনের। নদীতে পচন দ্রব্য ফেলে দেওয়া, নদীর পাশে আপনার বালু ফেলে বিল্ডিং তৈরি করা, এরকম নানা রকম। এই সবকিছু মিলে আমাদের ওয়েদারটা আজকাল যে রূপে এক্সট্রিম নিচ্ছে, হয়ে গেছে আরকি। হ্যাঁ চরম এক্সট্রিম, সেটা ভাবাপন্ন হয়ে গেছে। সেটা হুম। এনিওয়ে দ্বিতীয় প্রশ্ন আমরা এটা যাচ্ছি শুনেন, যে না রেজা ভাই, আমি একটু যুক্ত করি। এটা কিন্তু একটা মানে কি বলবো, আমাদের তো একটা ক্রনিক প্রবলেম। আমাদের এই ম্যানেজমেন্ট ইস্যুটা। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর অ্যাসপেক্টে যদি দেখেন, দিস ইস অ্যান ইস্যু হুইচ ইস এ কনসার্ন অফ কি বলবো যে মানে কি বলবো সারা পৃথিবীর কনসার্ন হয়ে গেছে কিন্তু আজকে। মানে এনভায়রনমেন্টাল ইস্যু হিসাবে বড় হয়ে যাচ্ছে। এনভায়রনমেন্টাল ইস্যু কিন্তু সারা পৃথিবীর। আমরা কিন্তু পরিবেশের প্রতি খুবই মানে কি বলবো অন্যায় আচরণ করছি।
এবং আমাদের আমাদের এক্সিস্টেন্স দৃষ্টিকোণটা কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। আমরা কিন্তু এভাবে আমাদের কতদিন পর্যন্ত আমরা টিকে থাকবো? আপনি দুবাইয়ের অবস্থা চিন্তা করেন, আপনি সৌদি আরবিয়ার কথা চিন্তা করেন। দিজ আর অল নিউ ফেনোমেনন। এসব তো অফকোর্স ছিল না। কিন্তু এই অ্যালার্মগুলো কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বারবার দেওয়া হয়েছে যে, যে পরিমাণ উন্নয়নযোগ্য, যে পরিমাণ আপনি ধরেন যে দুবাইতে তারা যে কৃত্রিম মানে কি বলবো হ্রদ আইল্যান্ড হ্রদ তৈরি সৃষ্টি করে, করছে। হ্যাঁ, কৃত্রিম হ্রদ, আইল্যান্ড তৈরি করে যে বিলাসবহুল যে মানে ডেভেলপমেন্ট তারা করেছে, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ দোজ রাইট, মানে এক্স্যাক্টলি, এটাই চিন্তা করছে না, রাইট, এটাই চিন্তা করে। এটা সব সর্বত্র এখন হচ্ছে কি স্টেক হোল্ডার যারা আমাদের দেশের রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, অন্য যে কোনো ক্ষেত্র বলেন, এবং কি রিলিজিয়াস অ্যাসোসিয়েশন বা ইনস্টিটিউশন বলেন, সব ক্ষেত্রে আমাদের স্টেক হোল্ডারদের চরিত্রটা ডিফারেন্ট। দেওয়া হচ্ছে যে যত পাও তত খাও, কোনো কিছু ছাড় দেওয়া নাই। কেউ হয়তো বাড়ি করলো, হয়তো বলবে দেখেন আমার বাড়িটা এমন ভাবে করবেন যাতে কিন্তু 1 ইঞ্চি জায়গাও কিন্তু ছাড়বে না, তাই না? আবার এখন যেটা হচ্ছে যে তারা ছাদের উপরে কৃষি কাজ শুরু করছে, এটা তো সলিউশন না। আপনার ছাদের ইয়েস, উপরে তবে কৃষি। আমি আমি আমাদের আমাদের ঢাকা মানে রাজধানী বা বাংলাদেশের ক্ষেত্রে একটা মেজর কনসার্ন হচ্ছে কি যে, আপনি আমাদের একটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আছে, রাজুক নামে নাম, বা আমাদের একটা নগর পরিকল্পনা যে ডিটেইল এরিয়া প্ল্যান করা হয়েছিল। দেখেন যে সেখানে এই কোনো নর্মস মানা হয় নাই। রাজনৈতিক প্রভাব পুষ্ট হয়ে অথবা অবৈধ কোনো ক্ষমতার দাপট দেখিয়ে অথবা অর্থের প্রভাব খাটিয়ে পুরো জলাধারগুলো কিন্তু দখল করে ফেলা হয়েছে আর কি। কিন্তু একটা মানে আপনি ২০ বছর আগেও কিন্তু এই চিত্র ছিল না। আপনি যেখানেই যাবেন সব কিন্তু ভরাট হয়ে গেছে। তো এখন তো আপনি তাপমাত্রার বিপদে আছেন। তাপপ্রবাহের বিপদে আছেন। কয়েকদিন পরে তো আপনি বন্যার বিপদে থাকবেন। আপনি তো যে ওয়াটার লগিং হবে, এই হ্যাঁ, হ্যাঁ, ওয়াটারটা আপনার রিসিভ করবে কোথায়? কোথায় যাবে? কোন দিকে পানিটা আপনি রাইট, গড়াবেন? রাইট, আপনার তো সেরকম জলধার নাই। না, কোনো জলাধার নাই এবং সেজন্য দেখা যাবে যে এরপর আপনি বন্যায় আক্রান্ত হবেন। অকাল বন্যায় আক্রান্ত হবেন। তারপরে আছে পাহাড়ি ঢল আছে, হ্যাঁ? তারপরে আপনি ঐদিন দেখেন আপনার ফ্র্যাঙ্কলি আপনার সঙ্গে যে আলোচনাগুলো হচ্ছে ধরেন আপনার কিশোরগঞ্জের যে অল ওয়েদার রোড যেটা করা হয়েছে। রাইট, 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 এখানে হ্যাঁ। এখানে এরা ব্র্যান্ডিং করেছে। এটা কিন্তু ধরেন যে পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, আলপনা আঁকা হয়েছে নববর্ষের উৎসবে। দিস আর অল ওয়েলকামিং, সুন্দর, ভালো ভাবনা। বাট এটা পরিবেশের আসপেক্ট থেকে যদি আপনি দেখেন, হয়তো বলবে যে এটা কেমিক্যালস গুলো যাকে, আমি ওইটার দিকে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে আপনার সুনামগঞ্জ, সিলেটে যে বন্যা হয়েছে, এই যে এটার কনস্ট্রাকশন মানে যে এরর গুলো নিয়ে আলোচনা হয়েছিল, আম সেই সেগুলোর প্রেক্ষিতে কিন্তু এই রোডটি কিন্তু যথাযথভাবে আপনার মানে কি বলে পরিকল্পনা অনুযায়ী করা হয় নাই। সে এবং এইটার ইমপ্যাক্টটা পড়েছে সেখানকার কি বলেন ইকোলজিক্যাল ব্যালেন্সের উপরে, সেখানকার জনজীবনের উপরে এবং আনপ্রেসিডেন্টেড বন্যায় আক্রান্ত হয়েছে সুনামগঞ্জ, সিলেটের মানুষ। তাহলে আমরা যখন এটাকে রিভিজিট করার কথা, এই ধরনের একটা প্রকল্পকে, সেখানে আমরা আমরা কি করছি? এখানে আল্পনা একে রিব্র্যান্ডিং করছি। মানে এটাকে আরো জাস্টিফাই করছি যে, না, দিস ইস আ ভেরি বিউটিফুল প্রজেক্ট। কিন্তু এই প্রজেক্টে তো এরকম পজিটিভ ইমেজ কিন্তু হয় নাই। এই না, প্রজেক্টটা নিয়ে তো বিভিন্ন ধরনের সমালোচনা তৈরি হয়েছে। তো ডিড উই থিংক অ্যাবাউট ইট? আমরা কি এটার প্রতি এনাফ অ্যাটেনশন দিয়েছি কিনা? যখন আমরা দি- প্রকল্পটা তৈরি করি। আমরা তৈরি করার পরে অনেক সমালোচনা করলাম। ইট ইট কামস অফ নো ইউজ। তৈরি yes, করার ফলে হাজার, হাজার কোটি টাকা খরচ করে তৈরি করে ফেললাম। কিন্তু তারপরে যদি আমরা এটার নেগেটিভ ইমপ্যাক্ট এখন সাফার করছি, এটাকে ভেঙে ফেলবো? আমরা কি করব? আমরা তো জানি না এটা। তাই না? তো হুম। আমাদের কোনো কিছুতে লং টার্ম প্ল্যানিং বলেন, নগর পরিকল্পনাবিদ বলেন বা রাজুক বলেন, যারা এখানে আছে, ক্ষমতাসীন মহল বলেন, তারা কিন্তু লং টার্ম প্ল্যানিং গুলো কিন্তু করছেন না, কনসিকুয়েন্স গুলো চিন্তা করছেন না। তাই না? এই ক্ষমতাসীন জিনিসগুলো ক্ষমতাসীনের বাইরেও যারা ক্ষমতায় নাই আর কি, আপাতত দৃষ্টিতে মানে রাষ্ট্র ক্ষমতা নাই, তাদেরও কোনো ভূমিকা নাই। তারা তো এই ইস্যুটা নিয়ে একটা প্রবলেম তৈরি, মানে বিগ একটা কি বলবো কনসিয়াসনেস তৈরি করতে পারছে না নাগরিকদের মধ্যে। না, খালি সুন্দর একটা হ্যাঁ, অ্যাবসলিউটলি রেজা ভাই, সুন্দর একটা প্রসঙ্গ আপনি তুলেছেন। আপনি ধরেন যে হ্যাঁ, ডেফিনিটলি আমাদের যাদের কথা আপনি ইঙ্গিত করছেন, আমাদের রাজনৈতিক যে বিরোধী গোষ্ঠী আছেন, বিরোধী দলগুলো আছেন, ডেফিনিটলি আমি মনে করি যে তাদেরও একটা কিন্তু একটা বিরাট রেসপন্সিবিলিটি আছে টু ইনিশিয়েট ডিসকাশন, টু টু প্রজেক্ট, টু হাইলাইট অল দোজ চ্যালেঞ্জেস। অন দ্য এখন পাবলিক আমাদের ইস্যুস, হ্যাঁ, অন দ্য পাবলিক পাবলিক ইস্যু। ইস্যু, এখন রাইট। মুশকিল হয়েছে এটা একটা কালচারাল একটা প্রবলেম হয়ে গেছে। আমরা কিন্তু লিস্ট ইন্টারেস্টেড ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে বা শুনতেও। মোর অফ ইন্টারেস্টেড অ্যাবাউট, হ্যাঁ, ডেফিনিটলি এটা অস্বীকার করা যাবে না। দেশে ডেমোক্রেসির যে মানে বেসিক
ইস্যুস গুলো আছে সেগুলো ডিল করতে করতে তাদের কিন্তু দিন চলে যাচ্ছে। হ্যাঁ, বা তারা বলছে যে তাদের মামলা মোকদ্দমা ডিল করতেই তাদের সময় চলে যাচ্ছে। লেম ও এক্সকিউজেস, লেম লেম এক্সকিউজ, এক্সকিউজেস। হয়তোবা কিছুটা যুক্তি থাকতেও পারে। কিন্তু একটা দল বা রাজনৈতিক গোষ্ঠী তো বিভিন্ন টিয়ারে চলে। তাদের তো বিভিন্ন সেকশন অফ পিপল থাকবে। তারা যেগুলো ডিল করবে সেখানে মানে ক্যাপাসিটি বিল্ডিং এর ব্যাপার আছে। বিকজ ওয়েস্টার্ন ডেমোক্রেসিতে বলে যে শ্যাডো গভর্নমেন্ট, পলিটিক্যাল অপোজিশনকে বলে শ্যাডো গভর্নমেন্ট। এখন এক্স্যাক্টলি। অপোজিশন সরকারের সহযোগিতায় যদি আপনি নাও করেন, কিন্তু আপনি তো মানুষের কল্যাণের জন্য তো প্রবলেমস গুলো হাইলাইট অ্যাবসলিউটলি করার জন্য আপনার ইন্টেলেকচুয়াল ইনপুট তো দিতে হবে। রাইট, রাইট। আপনার তো ইন্টেলেকচুয়াল আর&ডি থাকা এনগেজমেন্ট দরকার, থাকতে রিসার্চ হবে। এন্ড ডেভেলপমেন্ট উইংস থাকা দরকার। সেটা তো তো আমাদের দেশে নাই। সেই জায়গাতে কিন্তু আমরা মিজারেবলি মানে আমরা কিন্তু ফেইল, ফেল করে যাচ্ছি। আমরা ফেল করছি। মিজারেবলি আগামীতে আগামীতে কি করবে আমরা আমাদের জানি না। হয়তো কিছু ইন্টেলেকচুয়াল আছেন বা যারা আছেন একাডেমি আছেন, তারা হয়তো ভাবছেন। কিন্তু তাদের উপরে তো আমাদের ইনভেস্টমেন্ট দরকার। আপনি ধরেন যে যারা রিসার্চ করছে, মুখে আমরা বলছি যে আমরা হ্যাঁ প্রচুর রিসার্চ চাই, বা রিসার্চের উপরে আমরা, সরকার যখন কথা বলে তখন তো বলে যে রিসার্চকে তারা এনকারেজ করছে, তারা আসলে কিন্তু কি রিসার্চ হচ্ছে? রিসার্চ, এক্স্যাক্টলি। হ্যাঁ, রিসার্চটা হচ্ছে কি? আমরা এককেন্দ্রিক রিসার্চ, সরকারের মনঃপুত রিসার্চ হচ্ছে, না সরকারের মানে জনগণের সায়েন্স মনঃপুত কোনো রিসার্চ হচ্ছে না। সায়েন্স টেকনোলজিতে তো আমাদের আরো বেশি মনোযোগী হতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয়, আজকে একজনের ফেসবুকে আমি একটা পোস্ট দেখলাম, একজনে বলল যে খুব দুঃখ করেই বলেছে যে উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন শিক্ষক আর কি। আমি দেখলাম যখন স্ট্যাটাসটা দেখে ওনার পরিচয়টা কি আমি দেখতে গেলাম, তো দেখলাম যে উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো উনি বলছেন যে আজকালকে সাংবাদিকদের চেয়ে অনেক ইউটিউবার অনেক বেশি দক্ষ এবং অনেক বেশি জ্ঞান সম্পন্ন, কোনো অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু এই উদাহরণটা যে উনি দিলেন, উনি লিখলেন, কিন্তু একইভাবে তো বলা যায় যে অনেক স্কুল শিক্ষকের চাইতেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চেয়ে অনেক স্কুল শিক্ষক অনেক জ্ঞানী এবং অনেক দক্ষ এবং অনেক বেশি দায়িত্ববান, অনেক বেশি নৈতিক। মানে আমি বলতে চাচ্ছি যে এটা সমাজের প্রতিটা ক্ষেত্রেই তো এই অবস্থা আছে। যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবস্থা দেখেন, আমাদের চিকিৎসকদের অবস্থা দেখেন, আমাদের জার্নালিস্ট কমিউনিটির অবস্থা দেখেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা নেতৃত্ব দিচ্ছেন। আপনি দেখেন যে কিছুক্ষণ আগে দেখছিলাম একটা খবর যে আমাদের যে পুলিশের একজন আইজি সম্পর্কে একটা খবর বেরিয়েছে। এখন উনি উনি দুর্নীতি করেছেন কি করেননি সেটা কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা একটা খবর দেখেছি যে একটা পত্রিকা তার সম্পর্কে, মেবি উদ্দেশ্যমূলকও হতে পারে এই খবরটি। কিন্তু ইট হ্যাজ টু বি টেকেন ইনটু অ্যাকাউন্ট। যদি এই ফিরিস্তিটা আসলে সঠিক কি বেঠিক সেটা সম্পর্কে তো আমাদের কর্তৃপক্ষের তো সজাগ হতে হবে। মানে আপনার ওই সিস্টেমটা ডেভেলপ করতে হবে যে একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে এত ইমেন্সলি ইলগটেন ওয়েলথের যে একটা খবর এসেছে, এই খবরটা সঠিক কি ব্যাঠিক এটা সম্পর্কে তো আপনাকে অ্যাওয়্যার করতে হবে, আমাদেরকে জানাতে হবে ইন এ লিগ্যাল ওয়ে, ইন এ মানে কি বলবো যে জাস্টিফাইড ওয়ে। কিন্তু আমরা তো মানে খবরটা দেখলাম, কিন্তু আমরা সত্যি মিথ্যা আমরা কিছু জানি না। হ্যাঁ, সো এটা আমার মনে প্রসঙ্গে হয় যে আপনি আপনি যখন এই প্রশ্নটা তুললেন তখন মনে হচ্ছে যে উনি মনে হয় পরশু বা গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছেন তার এই। অ্যাবসলিউটলি হ্যাঁ হ্যাঁ, দিয়েছেন। কিন্তু উনি কোথাও সেটা বলেন নাই। ওনার যদি সেই বা বিশ্বাসটা থাকতো যে আমি এই বিষয়ে আইনি সহযোগিতা নেব এবং আইনের কাছে আমি মামলা করব। উনি এই কথা বলেন না, উনি বলেছেন ভিত্তিহীন। তো এটা তো আপনার ভিত্তিহীন। আমার বিরুদ্ধে যদি অভিযোগ হয় আমি কি বলবো এটা ভিত্তিপূর্ণ? আমি তো বলবোই ভিত্তিহীন, তাই না? না, আমি ওনার পয়েন্ট অফ ভিউ থেকে ধরেন যে উনি ওনাকে যতটুকু চেষ্টা করেছেন ডিফেন্ড করার জন্য, ঠিক আছে, উনি লিগ্যাল অ্যাকশনস নেবেন কি নেবেন না সেটাও ওনার ব্যাপার। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটা রাষ্ট্রীয় কিছু সংগঠন আছে, রিসেন্টলি হয়তো আমরা দেখেছি যে এসএসসি দ্রুত। কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু এটা তো প্রিএমটিভ না। এই পদক্ষেপগুলো রাইট, প্রিএমপ্টিভ না। এই অ্যাবসলিউটলি। পদক্ষেপগুলো, এই কথা হলো যে টিপ অফ আইসবার্গ। আপনি রোগী ধরেন যে মরে যাওয়ার পর ডাক্তার আসলে এরকম। রাইট, এই যে আপনি একটা সমাজ ব্যবস্থার মধ্যে এগুলো যখন জাস্টিফাই হয়ে যাচ্ছে যে দুর্নীতি বলেন, ম্যাল প্র্যাকটিসেস বলেন, অথবা ক্ষমতার মানে অপব্যবহার বলেন, ইউজ অফ, তাই না, অ্যাবিউজ অফ পাওয়ার বলেন, এগুলো যে হচ্ছে এগুলোকে রেস্ট্রিক্ট করার জন্য কোনো লিগ্যাল মেজার, কোনো ইনস্ট্রুমেন্ট তো আমাদের নাই। আমরা তো সেদিকে মনোযোগী হচ্ছি না যে একটা সিস্টেম ডেভেলপ করা, একটা সিস্টেমকে ন্যাক করার জন্য যে সিস্টেম আমাকে আছে, আমার মনে হয় যে সিস্টেম আছে, সিস্টেমের এক্সিকিউশন, সিস্টেম আছে, ল আছে। আমাদের দেশে এমন কোন ল নাই যেটা নাই বললে আমরা বলতে পারি একেবারে নাই, সবই না, আছে, কিন্তু তার সেটা এক্সিকিউশন। সিস্টেম আছে, সিস্টেমে আবার লর আবার লুপহোলও আছে। ধরেন হ্যাঁ, তা আপনি তো ধরেন অবশ্যই, এটা আপনি সব দিকে। আপনি ধরেন যে যে এতগুলো ব্যাংক আপনি ইয়ে করলেন, নিশ্চয়ই আইন প্রক্রিয়াতে আপনি করেছেন।
হ্যাঁ, কিন্তু এখন এই 10 বছরের মধ্যে 15 বছরের মধ্যে ব্যাংকগুলো এই অবস্থা কেন? তার মানে কি এখানে এখানে আপনার ওয়েল থট অফ ছিল না। এখানে প্রপারলি চিন্তা করা হয়নি। এখানে বরঞ্চ যেটা চিন্তা করা হয়েছে সেখানে একটা গোষ্ঠী স্বার্থের কথা চিন্তা করা হয়েছে। যে আমাদের কিছু ব্যাংকিং লাইসেন্স অ্যাওয়ার্ড করতে হবে। আমাদের কিছু টিভি লাইসেন্স অ্যাওয়ার্ড করতে হবে। রাইট। অথবা আমাদের কিছু বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অ্যাওয়ার্ড করতে হবে। মানে তাদের লাইসেন্স দিতে হবে। এই যে একটা এনমস গণভাবে একটা কিছু দিয়ে দেওয়া, তাই না? কিন্তু এর কনসিকুয়েন্স তো আমরা ভাবছি না। লাইক দিস মানে কি ওয়েদার সিচুয়েশন। আমরা ওয়েদার যেরকম এক্সট্রিম হয়ে গেছে, ইটস দ্য সেম ইন ফাইন্যান্সিয়াল সেক্টর, সেম ইন মিডিয়া, সেম ইন গভর্নেন্স, সেম ইন দ্য ড্রাগ ওয়ার্ল্ড, সেম সেম ইন ইন দ্য দ্য প্রাইভেট। অপোজিশন পলিটিক্স, সেম ইন দ্য অপোজিশন পলিটিক্স। ডেফিনেটলি যেখানে আমাদের দায়িত্বশীলতা গ্রো করছে না, আমাদের অ্যাকমপ্লিশমেন্ট গ্রো করছে না, যে আমরা সুচিন্তিতভাবে গবেষণালব্ধ এবং গভীর চিন্তা ভাবনা করে আমাদের পদক্ষেপ নিতে হবে। আপনি জানেন যে আপনি অপোজিশন পলিটিক্সের কথা বললেন। অপোজিশন, হ্যাঁ, তারা তারা নিজেদেরকে জাস্টিফাই করছে বিভিন্নভাবে, তারা বলছে, কিন্তু তাদেরও তারা কি অ্যাকচুয়ালি তাদের তাদের যারা ফলোয়ার আছে, তাদের যারা সাপোর্টার আছে, তাদের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি একেবারেই না, রেখে তারা এগোতে একেবারেই না। পারছে কিনা, সেটা কি তারা ভাবছে কিনা? তারা ভাবছে যে তাদের তাদের পেছনে তাদের ফলোয়ারদের স্ট্রং সমর্থন আছে, সুতরাং ওয়ার্ড তারা যা করবে সেটাকে তারা সমর্থন করতে বাধ্য। কিন্তু তারা দে আর তাদের কাছ থেকে জিজ্ঞাসা মিসইউজিং, করা দে হোক, আর মিসইউজিং দেয়ার সাপোর্টার্স সাপোর্ট। আমার তাই কাছে না? যতটুকু মনে হয় দে আর না, সেটা মিসইউজিং তো দেয়ার। সেটা তো ভাবতে হবে। ভাবতে হবে, বিকজ একটা ধরেন যে দেশের রাজনৈতিক ব্যবস্থায় মানে রাজনৈতিক দলগুলো যে সমর্থকরা থাকে, তারা তো একটা আশা নিয়ে থাকে, যারা তাদের ফলোয়ার। তাদের ফলোয়ারকে যদি আপনি বা সাপোর্টারকে তো কোনো না কোনোভাবে তাদেরকে আপনার মানে মানে উইন ওভার করতে হবে। যে আমি আপনাকে সমর্থন করছি, তো সমর্থন করার কারণে আমি সমর্থন করে আমি আমি ঠকে যাইনি। আমি আমি আপনাকে বিশ্বাস করেছি এবং আপনি আমার সেটার প্রতিদান দিয়েছেন এইভাবে যে আপনি সঠিক সিদ্ধান্তটা নিয়েছেন। তো সঠিক লিডারশিপের প্রতি সিদ্ধান্তটা আস্থা থাকতে হবে, লিডারশিপের প্রতি আস্থার আস্থা থাকতে ব্যাপার, হবে। সেই আস্থার জায়গাটায় ব্যাপার। আমার একেবারেই শূন্য। যাদের কাছে আছে, যেখানে যেখানে লিডারশিপের প্রতি আস্থা আছে, তারা যেভাবেই হোক, ন্যায় ভাবে হোক, অন্যায় ভাবে হোক, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। বিকজ তাদের মানে কি বলে, লিডারশিপদের প্রতি আস্থা আছে। যাই হোক, এই প্রসঙ্গে কথা বলে আমাদের আরো অনেক কথা হয়তো আসবে। কথা প্রসঙ্গে আমরা বলেছিলাম যে আমরা আধা ঘন্টায় শেষ করব, আমরা মনে হয় না তা আমরা করতে পারবো। তৃতীয় একটা প্রশ্ন, বাংলাদেশে আপনার কি মনে হয় জহির, আপনার তো দীর্ঘকালের অভিজ্ঞতা আছে মানুষের সাথে মেশার, বিশেষ করে যেহেতু আপনি সাংবাদিকতার জগতে এবং বিশেষ বিশেষ লোকদের সাথে আপনার সম্পর্ক আছে, ওয়ার উই আর গোয়িং in in positive politics in country near future, is there any possibilities? না, পজিটিভ পলিটিক্স এর অ্যাকচুয়ালি মানে ইমিডিয়েট কোনো সাইন, কোনো ধরনের লক্ষণ কিন্তু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে যে আমরা ধরেন যে আমাদের সরকারেরকে যদি আমরা দেখি, তাদের চরিত্রটা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে তারা দীর্ঘ সময় রাজনীতিতে তারা ইয়ে হয়েছে, ক্ষতিগ্রস্ত ছিল একটা সময়। সুতরাং তারা মনে করে যে অপোজিশনের উপরে তাদের এক ধরনের ক্ষোভ, এক ধরনের কি বলবো প্রতিহিংসা আছে, এবং সেটা কখনো হতাশা কখনো আছে। সেটা হতাশা আছে, কখনো কখনো লেজিটিমেটও। বাংলাদেশের যে রাজনৈতিক যে পলিটিক্যাল যে হিস্ট্রিটা, সেই হিস্ট্রিতে অনেক অপ্রীতিকর, অনেক কি বলবো যে যে ঘটনাগুলো, যে চ্যাপ্টারগুলো ঘটেছে, সেগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল না। একটা সুস্থ রাজনৈতিক বিকাশ কিন্তু ঘটেনি। Absolutely এটা not, আমরা, I হ্যাঁ, আমরা agree. আমরা আমরা এটাকে মানি বা না মানি, যেই পক্ষেই থাকি না কেন, এটা তো ঠিক যে রাজনৈতিক ঘটনা প্রবাহগুলো সঠিক, সুষ্ঠু এবং হয় নাই। শান্তিপূর্ণভাবে ঘটেনি। এই রাইট। চেঞ্জ ওভারগুলো নানা ধরনের কিন্তু বৈরিতা তৈরি করেছে, এবং সেটা খুব অ্যাডভার্স। সেই হস্টিলিটিটা খুবই মারাত্মক, এবং এই জন্য ফিয়ার অফ রিটালিয়েশনটা অনেক বেশি আমাদের রাজনীতিতে, যে যার ফলে প্রতিপক্ষ জনগণের, আমাকে এলিমিনেট করে দেবে। হ্যাঁ, যার যার ফলে প্রতিপক্ষ, মনে হয় হ্যাঁ, সেই জন্য জনগণের। কম্প্রোমাইজের সলিউশনটা আপনি চাইলেও ইটস ভেরি ডিফিকাল্ট। সেই জন্য আমার মনে হয় যে এখানে দুই পক্ষকেই ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। রিজিডিটি রিজিডিটি হ্যাঁ, আপনি রাজনীতিতে যখন ক্ষমতাসীন দলের নেতারা যখন কথা বলেন, তারা যেটা বুঝাতে চান যে তোমার অপোজিশনকে হয়তো বলে যে তোমরা সফল হবা তবেই যদি তোমরা শক্তি প্রয়োগ করে আমাকে আনসেট করতে পারো। সেই সেই দিন ইঙ্গিত পর্যন্ত না। দিচ্ছে। সেই হ্যাঁ, না, ইঙ্গিত দিচ্ছে। রাইট, মানে তার মানে কি হচ্ছে যে ডেমোক্রেটিক ভাষা নয় কিন্তু এটা, না না, যে অবশ্যই। এটা ডেমোক্রেটিক ভাষা না। তার মানে আমি 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 আমার ভয়েস রেইজ করে তোমাকে কনভিন্স করতে পারবো না।
আমি অনেক মানুষকে নিয়ে শান্তিপূর্ণভাবে কিছু বলে তোমাকে মানে আই উইল নট বি এবল টু মেড ইউ বিলিভ যে আমি একটা পরিবর্তনকে জাস্টিফাই করতে পারছি। রাদার তোমাকে তোমাকে বিপদে ফেলে আমাকে আমার লক্ষ্যটা অর্জন করতে হবে। মানে এটাই তো এখন আমাদের রাজনীতির ভাষা হয়ে গেছে। কিন্তু এটা আমার শুধু তো মনে আমাদের হয় যে না, এটা শুধু আমাদের না, সরি টু ইন্টারাপ্ট ইউ, যে এটা শুধু আমার না, আপনি তো বিশ্ব গ্লোব নিয়ে মানে বিশ্ব রাজনীতি নিয়েও আপনি অবজারভেশনে আছেন। আপনি দেখবেন এই যে যুক্তরাষ্ট্রের কথা বলি, যেহেতু আমি যেখানে বসে আছি, এখানেও জি। দেখবেন যে রাজনীতিটা, যে ডোনাল্ড ট্রাম্পের যে ধমকি ধমকি বা যে তার প্রত্যয়, যার বডি ল্যাঙ্গুয়েজ এবং এভরিথিং ইজ অলসো কনসার্ন দেয়ার ইজ নো ডেমোক্রেসি, ডেমোক্রেসি, এবং তার দলেও লোক আছে। কারণ এখন এখন পুরো বিশ্ব সভ্যতা বলি, সমাজ বলি, রাজনীতি বলি, এমন একটা ভাবে চলে আসছে যে উগ্রতাই হচ্ছে বিকল্প। উগ্রতা ছাড়া কোনো বিকল্প নাই, ডেমোক্রেসিতে কাজ যেহেতু করে। আমরা হয়তো একটা ফ্র্যাঙ্ক শেয়ারিং এখানে, আপনি ইউনাইটেড স্টেটস এর কথা বলেছেন। দেখেন, যুক্তরাষ্ট্র একটা একটা মানে কি বলবো সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত, কিন্তু আহ, আপনি সাম্প্রতিক সময়ে যে যুক্তরাষ্ট্র কিন্তু তার ইমেজ ক্রাইসিসে পড়ছে কিন্তু, মানে কি ডেফিনেটলি আই ডু এগ্রি 100%। ইনক্রিজিংলি ইনক্রিজিংলি এন্ড অ্যালার্মিংলি। আপনি ইয়েস, বাংলাদেশের কথাও যদি চিন্তা করেন, বাংলাদেশের কথাও চিন্তা কি করেন, অবস্থা। so they've been talking about human rights all the time. They have been talking about human rights, democracy, and on the other hand they're weaponizing the democracy. এক্স্যাক্টলি, আই ডু এগ্রি 100% উইথ ইউ, এটাই এটাই তারা, হচ্ছে। আপনি কয়েকদিন আগে ইউক্রেন এবং ইসরায়েলের জন্য তারা $60+ বিলিয়ন বেল আউট দিয়েছে, তাদেরকে স্যাংশন দিয়েছে। তো দিস অ্যামাউন্ট অফ মানি, দিস হেল অ্যামাউন্ট অফ মানি, ওয়্যার ইট উইল বি ইউজড? এটা তো ওয়েপন কমপ্লেক্সে, মানে মিলিটারি কমপ্লেক্সের জন্য। তো মিলিটারি কমপ্লেক্সের মাধ্যমে আপনি ডেমোক্রেসিকে কিভাবে প্রিভেল করবেন? কিভাবে আপনি হিউম্যান রাইটস কে এস্টাবলিশ করবেন, যেখানে প্যালেস্টাইনে এরকম মানে থাউজেন্ডস অফ পিপলকে আপনি এভাবে ম্যাসাকার। ম্যাসাকার করছেন, জেনোসাইড করছেন। সো আমার মনে হয় যে আপনি ঠিকই বলেছেন যে গ্লোবাল সিনারিও ইজ ভেরি ডিসমল, ভেরি ফ্রাস্ট্রেটিং অ্যান্ড ভেরি আনএক্সেপ্টেবল, মানে ওয়ে এটা ফর দা যেভাবে আগাচ্ছে for the mankind and for the for the human mankind, civilization. আপনি আপনি ইরানকে আপনি ক্রিটিসাইজ করছেন, আপনি নর্থ কোরিয়াকে ক্রিটিসাইজ করছেন ডিউ টু দেয়ার অথরিটেরিয়ান রেজিম, But তাই you are না? doing the same thing, right? But তো you are doing এখন the same thing. এখন ইউএস সোসাইটিতে তো আমরা দেখছি যে এই যে ইউনিভার্সিটি গুলোতে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন বিক্ষোভ ছড়িয়ে পড়ছে, হ্যাঁ ছড়িয়ে হ্যাঁ, পড়ছে। ভীষণ রকম। আপনি ট্রাম্পের সমালোচনা করলেন, অন দ্য আদার হ্যান্ড জো বাইডেনের যে পলিসি, রিসেন্ট পলিসি, দ্যাট হ্যাজ নট অলসো বিন That is ভেরি also worse. That is also worse. তার that is জন্য also worse. যুক্তরাষ্ট্রের So where to go? Where যুক্তরাষ্ট্রের to resort? যার কোথায় জন্য আপনি হয়েছে আশ্রয় কি, নেবেন? হ্যাঁ, যার জন্য হয়েছে কি যে জাতীয়তাবাদ তথাকথিত, আমি যদি বলি নানান সেন্স আমি এটা তথাকথিত বলতে পারি, সেই জিনিসটাকে এমন ভাবে প্রবেশ করে দেয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের মনে। ধরেন মিডল ক্লাস, হাফ এডুকেটেড, এদের মনে, এরাই মেইন ভোটার, এরাই ভোট দেয়। যারা ওই যে আমাদের সময় 71 সালে আমরা যে জাতীয়তাবাদ স্লোগানে একত্রিত হয়েছিলাম, এখন আমেরিকাতে এই 2024 সালে ইলেকশনে এই একই স্লোগানে এই আপনার ডোনাল্ড ট্রাম্প রেস করতেছে ভোটারদের মাঝে, এবং ব্যর্থ হচ্ছে ডোনাল্ড, আই মিন জো বাইডেন, ঠিক অপোজিট কারণে। সে বলছে মানবতা, সে এখানে ডেমোক্রেটিক, ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক সভা অনুষ্ঠান করছে, কিন্তু সে কাজগুলো করছে আনডেমোক্রেটিক, যার জন্য রাইট। তারও একটা ক্রাইসিস ইজ কামিং in the 2024 ইলেকশন। কিন্তু পার্থক্যটা হচ্ছে এখানে একটা ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি এবং ফ্রিডম এন্ড এক্সারসাইজ অফ দ্য ফ্রিডম আছে। আমাদের দেশে কিন্তু সেটা, ডোনাল্ড ট্রাম্প 2020 সালের ইলেকশনে হেরে গেছে একটা মাত্র কারণে, বড় কারণ, সেটা ইনস্টিটিউশন তাকে হেল্প করে, ইভেন তার লোকরাই তাকে হেল্প করে। দে সে ওয়েল, হোয়াট ইজ ইন দ্য পেপার, হোয়াট ইজ ইন পাবলিক ভয়েস, ইট হ্যাজ টু গো। তার নিজের লোকরাও তাকে হেল্প করে, কিন্তু আমাদের দেশে সেই জিনিসটা নেই, অ্যাকাউন্টেবিলিটির জায়গায় আমাদের শূন্যতা। এবং সামটাইমস দিস স্টেটমেন্টস এবং এই পলিসিস গুলো কিন্তু ডিসিভিং, কিন্তু এক ধরনের ডিসিভিং এই অর্থে যে তারা হয়তো আপনার এখানে আপনাকে একটা সার্টেন ডিগ্রি অফ ফ্রিডম দিচ্ছে, সার্টেন ডিগ্রি অফ ফ্রিডম আপনি এনজয় করছেন, সার্টেন ডিগ্রি অফ হিউম্যান রাইটস আপনি এনজয় করছেন, কিন্তু কিন্তু একটা গ্লোবালি কি হচ্ছে, ম্যানিফেস্টেশন অফ একিউট ডাবল স্ট্যান্ডার্ড অ্যাবসলিউটলি। অফ দ্য ইউএস অ্যাডমিনিস্ট্রেশন। আমরা ধরুন সাম্প্রতিক সময়ের জন্য বাংলাদেশের বেলায়, বাংলাদেশের মানুষ বাংলাদেশের সমস্যার সমাধানে তারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, কিন্তু দেখেন যে বাংলাদেশের অপোজিশন যারা আছে তারা দেখেন ওভারলি ডিপেন্ডিং অন দি ইউএস সাপোর্ট। তারা ইউ মেড দেম, the United States, the administration made them to believe that you are coming out to support them, to rescue them, to bail them out.
কারণ তুমি তাদেরকে এই আশা সঞ্চার করছো যে বিকজ ইউ কেয়ার বাংলাদেশের হিউম্যান রাইটস, ইউ কেয়ার বাংলাদেশের ডেমোক্রেসি, এবং এই কারণে বাংলাদেশের পলিটিক্যাল পার্টি হিসেবে তো অপোজিশনও কিন্তু ডিসিভড অফ কোর্স, ইন এ সেটা তো ওয়ে। করতে এবং পারেন। এবং এটা তো একটা ডিসিলিউশন হয়েছে তারা, মানে ওয়াই দ্য পলিটিক্যাল, আমাদের রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যবস্থায় প্রত্যেকটা দেশের রাজনৈতিক শক্তি হতে হবে তার মাটি, মানুষ এবং তার সভরেনিটির উপরে ফোকাস। কিন্তু 100%। বাংলাদেশে সেটা নাই। বাংলাদেশে গত কয়েক বছর আপনি যে আলোচনা হয়েছে, কেউ ইউএস মুখী, কেউ আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়া মুখী, কেউ চায়না মুখী, কেউ মানে দেও রাশিয়া মুখী। দিজ আর দ্য অল পলিটিক্যাল কেমিস্ট্রি, হ্যাঁ, রিভলভস উইথ আওয়ার এক্সটার্নাল সাপোর্ট অ্যান্ড এক্সটার্নাল ফ্যাক্টরস, মানে অল আর রিলেটেড টু আওয়ার জিও স্ট্র্যাটেজিক ইস্যুস। তাহলে বাংলাদেশের মানুষ কোথায় থাকলো? বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশা কোথায় গুরুত্ব থাকলো? আমাদের তাই না? স্বাধীনতার অর্থ বা কি হয়, তাই না? আমাদের অ্যাবসলিউটলি। আমরা স্বাধীনতার তো অর্থ বা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলছি, তো মুক্তিযুদ্ধে মানুষের মানবিক মর্যাদার কথা বলেন, মানুষের যে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েমের কথা বলেন, হোয়ার ইজ অল দোজ ভ্যালুস? সেটা কোথায় গেল? আপনি রাইট, বলছিলেন অ্যাবসলিউটলি। যে মধ্যবিত্ত বলে কিছু নাই। আপনি শুরুতে বলছিলেন মধ্যবিত্ত বলে কিছু নাই। এখন মধ্যবিত্ত এটাকে তো আসলেই বলতে হবে যে কম্পেয়ারিং টু দি মানে আপার টিয়ার অফ দ্য সোসাইটি, যাদেরকে অলিগার্ক বলছি, দ্যাট নাম্বারস ইজ ইনক্রিজিংলি মানে কি বলবো, ইন্টেন্সিফাইং। হায়ার, তাই না? তারা আমাদের যে টোটাল সম্পদের, আমাদের যে টোটাল জিডিপির মানে লায়ন্স শেয়ার তারা হ্যাভ বিন ইটেন আপ বাই দি অলিগার্কস। তারা রাইট। এটাকে কন্ট্রোল করছে। তাহলে ঠিকই আছে, মধ্যবিত্ত তো আসলে মানে ডিমিনিশিং। মধ্যবিত্ত হ্যাঁ, না, মধ্যবিত্ত মধ্যবিত্ত। আস্তে আস্তে মার্জিনালাইজ এন্ড দে আর গেটিং, ওই যে নব্য দরিদ্রের কথা বলা হয়েছে, হ্যাঁ, কোভিডের হ্যাঁ। সময় বলছে যে দেশের নব্য দারিদ্র্যের সংখ্যা বেড়েছে, এন্ড দ্যাট ইজ সামহাউ অর আদার ইজ কারেক্ট। কারণ মানুষের ইনকাম যদি বলেন যে যেভাবে ইনফ্লেশন মানুষকে যেভাবে মানে ইনফ্লেশন অ্যাগ্রেশন চলছে বাংলাদেশে, সেই ইনফ্লেশন অ্যাগ্রেশনে কি হচ্ছে, ইনকাম যদি 5 বছর আগে আপনার 10,000 টাকা থাকতো বা 20,000 টাকা মাসিক ইনকাম হতো, তাহলে সেটা নেমে গেছে আপনার 12,000 টাকায়। 20,000 টাকার ইনকাম সেটা 12,000 টাকা হয়ে গেছে, বিকজ অফ আপনার যে মানে এটা ইয়ে হয়েছে, ইনফ্লেশন যেভাবে যে মাত্রায় বেড়েছে, তাতে তো ইনকাম লেভেল মানুষের কমে গেছে আরো, তাই না? অবশ্যই। তবে হাউ ইউ ডিল ইট উইথ, আপনি এইটা কিভাবে ডিল করবেন? আপনি তো এটা এখন আমরা আমরা একটা কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, সংকটের মধ্যে যাচ্ছি। বিশ্বে যেমন তেমনি আমাদের বাংলাদেশেও প্রভাব হচ্ছে। তো বাংলাদেশে অনেক কিছুই ইচ্ছা করলেই আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, কারণ আমাদের কালচার তৈরি হয়ে গেছে অ্যাবসলিউট পাওয়ার, আই নিড অ্যাবসলিউট পাওয়ার। এবং পার্মানেন্ট, হ্যাঁ, পার্মানেন্ট কমফোর্ট, পার্মানেন্ট কমফোর্ট পার্মানেন্ট উইথ কম্পোজ, হ্যাঁ, হুইচ ইজ কেউ এগেইনস্ট দ্য কেউ ডেমোক্রেসি। অপোজিশনে যে কেউ অপোজিশনে যে ডেমোক্রেসি সেবা করতে রাজি নয়। না, না, আহ, না, আহ, এই কারণে রাজি আর নয়, কি মানে বিশেষ করে যারা ক্ষমতায় এখন আছে, আবার অপোজিশনও চাচ্ছে, অপোজিশনও তারাও চাচ্ছে। চাচ্ছে অ্যাবসলিউট পাওয়ার, তারাও হ্যাঁ, চাচ্ছে তারাও অ্যাবসলিউট। চাচ্ছে যে আপনি ভোটের অধিকারটা দিন। হ্যাঁ, ভোটের অধিকারটা দিবে তারা তো, যখন আপনি নিশ্চিতভাবে জানবেন যে আমি ইলেকশনের আগে রিজাইন করলে আমার ইলেকশনের ফলাফল কি সেটা আমি প্রেডিক্টেবল, হ্যাঁ, তখন তো ইটস ভেরি, কি বলবো, যে অলিক একটা কল্পনা যে ওদের কাছ থেকে ওই দাবিটা আপনি আদায় করা, আনলেস ইউ মানে মেক ক্যান ইট কম্পেল। পাবলিক ডিমান্ড এট দ্য সেম টাইম, কারণ পাবলিক ডিমান্ড তখন চেঞ্জ, তাই না? আর আপনি যেটা মধ্যবিত্তের কথা বলছেন, মধ্যবিত্ত এক সময় ছিল বলে আমরা যখন বড় হচ্ছি বা যে সময়টা পার করছি এবং আপনিও কিছুটা পেয়েছেন, তখন মধ্যবিত্তেরাই সমাজে একটা ভ্যালু তৈরি করত, এবং তারাই কিন্তু সমাজ পরিবর্তনে অল্প হোক কম হোক বা আপনার বিশাল হোক ভূমিকা পালন করতো। এখন সেই মধ্যবিত্তের শ্রেণীটাই নাই, বিলংই করে না। তারা সবসময় জনগণের একটা বড় অংশ দরিদ্র, অথবা একেবারেই নিম্ন দরিদ্র, আরেক অংশের ধনী হ্যাঁ, তাদের। দিস ইজ বিকজ অফ, রেজা ভাই, দিস ইজ বিকজ অফ আওয়ার ল্যাক অফ ইনভেস্টমেন্ট, আমাদের কালচারাল জিডিপি ডিক্লাইনিং, আমাদের এডুকেশনাল সিস্টেম ডিক্লাইনিং। আমরা তো সেখানে ইনভেস্ট করছি না। আপনি জিডিপি কত পার্সেন্ট আপনি এখানে শিক্ষা ব্যবস্থাতে আপনি খরচ করছেন? কত পার্সেন্ট দিচ্ছেন? 18% মনে হয়, না আমার যতটুকু মনে হয় ভেরি বাজেটে। ইনসিগনিফিকেন্ট পার্সেন্ট। হ্যাঁ, এই ইনসিগনিফিকেন্ট, এটার কারণে আমাদের যে মানে গ্রাজুয়েটসরা তৈরি হচ্ছে, এই গ্রাজুয়েটরা আগামী দিনে চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তো যথেষ্ট সক্ষম হচ্ছেন না। আর যারা এক্সট্রা ব্রিলিয়ান্স নিয়ে বের হচ্ছে, দে আর লিভিং দ্য কান্ট্রি, দে আর ডিপার্টিং দ্য কান্ট্রি, এবং এক্স্যাক্টলি। তারা ওখানে যাচ্ছে, তারা তো ফেরত আসার জন্য কোনো উৎসাহ পাচ্ছে না। না, তো না, আপনি আসবেও না। অল দ্য ট্যালেন্টস, অল দ্য ব্রিলিয়ান্ট পিপল, তাদেরকে তো আপনি মানে আপনি আকর্ষণ করতে যদি না পারেন, তাহলে তারা হাউ ইউ, আপনি কিভাবে এই দেশের মানে ভাগ্য তৈরি করবেন? তাই না? আবার আপনি দেখেন যে ধরুন আমাদের দেশে এই যে প্রথমে আপনি জলবায়ু বা আবহাওয়া নিয়ে কথা বললেন, আমাদের এখানে ধরুন শিক্ষার একটা মেগা প্রজেক্ট দরকার। আমরা পদ্মা সেতু ইনফ্রাস্ট্রাকচার মেগা প্রজেক্ট করেছি, আমরা মেট্রো রেল করেছি, আমরা
টানেল করেছে, দিস আর অল নিডেড, উই ওয়েলকাম, কিন্তু শিক্ষা ব্যবস্থাকে বা আপনি ভ্যালুজ বা মরাল ভ্যালুজের কথা বলেন, এথিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলেন, কালচারাল জিডিপির কথা বলেন, এখানে কি কোনো বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট আছে? না, হয় নাই। ধরনের কোনো মেগা প্রজেক্ট আছে? আপনি মেগা প্রজেক্ট বলতেই আমরা বুঝছি যে একটা বড় সেতু বানাতে হবে অথবা একটা বড় টানেল ফ্লাইওভার, বানাতে হবে। দ্যাট ইজ টানেল হোয়াট বানাতে মেগা হবে। মেগা প্রজেক্ট। আপনি সচিবালয়ে যদি কোনো আমলাকে বলেন মেগা প্রজেক্ট বানান, তারা বিল্ডিং বানানোর একটা বিল্ডিং এর একটা নমুনা বানিয়ে দিবে, তারপরে সেখানে দরজা জানালা, সেখানকার ডেকোরেশন, সেখানকার লিফট, সেখানকার এই হলো মেগা প্রজেক্টের একটা থট বা কনসেপ্ট। বাট আমাদের মেন্টাল মেগা স্ফিয়ারে তো প্রজেক্ট। মেগা থাকতে হবে। আমাদের আমাদের শিল্প সংস্কৃতি কালচারাল চিন্তা ভাবনার মধ্যে, এথিক্স এর মধ্যে, যেটা আপনি পুরোনো দিনের কথা বলছেন, সেই জায়গায় তো আমাদের কোনো মেগা প্রজেক্ট নাই। শিক্ষা একেবারে সঠিক। ইউনিভার্সিটিগুলোতে শিক্ষকরা চিন্তা করছে শুধু, তারা পলিটিক্স করছে। Absolutely. তারা তাদের তাই না, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যারা আছেন তাদের তো কোনো সুনাম আমরা শুনতে পাচ্ছি না। সেম ডিগ্রি অবশ্যই আমি বলবো যে আত্মসমালোচনার জায়গাতে মিডিয়াও ক্যানট অ্যাভয়েড দিস রেসপন্সিবিলিটি। আপনি মাশরুমিং মিডিয়া দিয়ে দিয়েছেন, মানুষ মেইন স্ট্রিম মিডিয়া যে ফ্রিডম থাকার কথা, সেখানে সেটা যে নাই। কথা বলা যে সেটা 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 কি আপনি দিচ্ছেন? সেটা দিচ্ছেন না। সেটা যদি আপনি যদি সেখানে যদি আপনি মানে হেলদি ওয়েতে যে আপনি গ্রো না করেন, তাহলে কি হবে? আনহেলদি কিছু সোশ্যাল কি বলে কন্টেন্ট তৈরি হবে। সেই সোশ্যাল মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের অল কন্টেন্টস আর নট রিলায়েবল, এবং সেটা মানুষ, এখানেই তো আপনার রুচি, এখানেই তো আপনার কি বলে চিন্তা ভাবনাগুলোকে করাপ্ট হয়ে যাচ্ছে এবং পলিউটেড হয়ে যাচ্ছে। আপনি তো ইউ আর নট ইন রাইট ট্র্যাক। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আমাদের কাজ করার সুযোগ আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কোনো কনসার্টেড এফার্ট নাই এবং লং টার্ম কোনো ভিশন নাই। দ্যাট ইজ হোয়াট দ্য প্রবলেম। হ্যাঁ জহির, আমরা কি আপনার কাছে প্রশ্ন করছি যে আপনি যে জগতে আছেন, সাংবাদিকতার জগতে দীর্ঘদিন, যারা নতুন আসছে, আপনার যারা অনুযোগ, তাদের মধ্যে কি আপনি এরকম কোনো ভিশন লক্ষ্য করেন, বা তাদের, আপনি যে যে যখন কাজ শুরু করছেন তখন যে আপনার অবজেক্টিভ ছিল, আপনার যখন গোল ছিল, আপনি যেভাবে কাজ করেছেন, পরিশ্রম করেছেন, আপনি কি এখন যারা আসছে নতুন, যারা আপনার অনেক হাঁটুর বয়সের সমান, তাদের মধ্যে আপনি কি তেমন কোনো প্রতিভা বা তেমন কোনো ইচ্ছা বা সদিচ্ছা, যেটাই বলি না কেন, বা কমিটমেন্ট দেখতে পান? না, এটা কোনো সরাসরি উত্তর দেওয়া কঠিন রেজা ভাই। সেটা ইয়েস অর নো, বিকজ আপনি ধরুন যে অনেকগুলো ফ্যাক্টরস, অনেকগুলো ভেরিয়েবলস এর উপর কিন্তু ডিপেন্ড করছে এই 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 কমেন্টটা। সব পেশার মধ্যে এরকমই। আপনি যদি জার্নালিজমটা যদি আপনি কি বলবো যে ফেয়ারলি করতে পারেন, যদি আপনার নর্মস এবং এর যে মানে এথিক্যাল গাইডলাইন অনুযায়ী যদি আপনি জার্নালিজম করতে পারেন, ইফ ইউ এনজয় ইট, তাহলে এটা আপনার মনের একটা খোরাক যোগাবে। আবার অন্যদিকে হচ্ছে যে এটা আপনার জন্য ক্যারিয়ার হিসেবে যথেষ্ট রিওয়ার্ডিং কিনা। তো রিওয়ার্ডিং যদি হয়, তাহলে আপনি এটা ইউ উইল স্টে অন দ্য ট্র্যাক, তাই না? আর যদি রিওয়ার্ডিং না হয়, আমি দেখেছি আমার অভিজ্ঞতা থেকে যে অনেক ভালো স্টুডেন্ট যারা ভালো রেজাল্ট করেছে, তারা হয়তো দেখা যায় যে সাংবাদিকতা করার চাইতে হয়তো বিসিএস করতে চাচ্ছে বা বিদেশে চলে যেতে চাচ্ছে, বিকজ জার্নালিজমে থাকলে সে যে একটা সে ভালো ছাত্র, বা মানে তার তার মেধা আছে, পরিশ্রম আছে, চিন্তা আছে, সেটাকে যদি যদি সে ইনপুটটা এখানে দেয়, তাহলে সে তার ক্যারিয়ারটা কি কতটা থ্রাইভিং হবে, কতটা রিওয়ার্ডিং হবে, কতটা উজ্জ্বল হবে, সেই জায়গার মধ্যে একটা হতাশা কিন্তু তাদের মধ্যে তৈরি হয়। এই জন্য ভালো সাংবাদিকটা তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বড় বাধা তৈরি হচ্ছে এবং অনেকে কিন্তু পেশা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, যারা অবস্থান করছে, যারা অবস্থান করছে তাদের মধ্যে এক ধরনের কি বলবো যে সোসাইটাল একটা চাপ তৈরি হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের প্রত্যাশা তৈরি হচ্ছে, এবং সেটা কিন্তু প্রতিষ্ঠানগুলো, সেগুলো অনেক প্রতিষ্ঠান সেটা অ্যাডিকুয়েটলি ম্যানেজ করতে পারছে না, যে কারণে তাদের ডেভিয়েশন আসছে বিভিন্নভাবে, কিন্তু তারা এই যে অনৈতিক প্র্যাকটিসের মধ্যে চলে যাচ্ছে, ফেভারের মধ্যে চলে যাচ্ছে। আমাদের এখন আবার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের রাষ্ট্র কাঠামোর মধ্যে তাদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য একটা ইম্পর্টেন্ট পিলার হচ্ছে জার্নালিজম। লাইক আমরা কি ফোর্থ স্টেট বলি, তাই না? ফোর্থ পিলার। এখন লেজিসলেটিভ নিয়ে আমাদের প্রশ্ন আছে, জুডিশিয়ারি নিয়ে আমাদের প্রশ্ন আছে, অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ে আমাদের প্রশ্ন আছে, এক্সিকিউটিভ ব্রাঞ্চ নিয়ে আমাদের প্রশ্ন আছে। এখন এরা যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে প্রশ্ন করবে কে? সাংবাদিকরা। তো সাংবাদিকদের যদি প্রশ্ন করার ক্ষমতাটাকে যদি আপনি একটু ক্রিপল করে দিতে পারেন, তাহলে এটা ফাইন্যান্সিয়াল সেক্টরকেও আপনি বা যারা লুটপাট করতে চায় তাদেরকে আপনি
তাদেরকে আপনি সাংবাদিক, ওই ধরনের উপযুক্ত সাংবাদিক যদি না থাকে, তাহলে তারা তাদের ইচ্ছা মতো চলতে পারবে, প্রশ্ন করার লোক থাকবে না, আপনার তোষামোদের রাজত্ব কায়েম হবে। এখন দুটো ব্যাপার, হয় যদি আপনি কথা শোনেন তাহলে আপনি ভালো, আপনি ফেভারে থাকবেন, আর যদি আপনি কথা না শুনেন তাহলে আপনি ফিয়ারের মধ্যে থাকবেন। তো দিস আর দি, এটা এটা একটা গ্লোবাল গ্লোবাল কি ফেনোমেনা। বলবো, না, গ্লোবাল একটা যখন ফেনোমেনন, বলছেন, হ্যাঁ গ্লোবাল যখন গ্লোবাল বলছেন, ফেনোমেনন। জি। গ্লোবাল যখন বলছেন জহির, তখন আপাতত আমাদের শেষ প্রশ্ন হবে এটা যে আমাদের বাংলাদেশে তো এখন নিউজ চ্যানেল বলতে গেলে এখানে যেমন মনে হয় তাও বেশ অনেকগুলো আছে। এবং আমরা যেটাকে টক শো বলি, আমি যদিও এটাকে শো বলতে চাই না, ডিসকাশন মিটিং বলতে পারি। তো এই শোতেও আমরা কি একজন নিকট ভবিষ্যতে একজন লেরি কিং অথবা একজন মেহেদী হাসানকে দেখবার আশা করতে পারি? এটা কি খুব অযৌক্তিক হবে? না, এটা 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 কিন্তু মানে ডেমোক্রেটিক প্র্যাকটিসে কিন্তু আপনার টু হুইলার, এটা দুইটা হুইল থাকতে হবে। একটা হুইল দিয়ে তো আপনি ধরেন যে আমি বা আপনি আপনি চাচ্ছেন যে ল্যারি কিং হবেন, আপনি চাচ্ছেন যে মেহেদী হাসান হবেন, টু গ্রিল টু টু হেল দি অথরিটিজ অ্যাকাউন্টেবল, তাই রাইট। না? ডেমোক্রেটিক প্র্যাকটিসে আপনি যে জনগণের সেবক, আপনি যে কর্তৃপক্ষ, আপনার ইচ্ছা থাকতে হবে অ্যাকাউন্টেবল হওয়ার জন্য। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। ইয়েস, আপনি দ্যাট যদি ইজ দ্য উইলিং বিউটি না অফ হন, আমেরিকান ডেমোক্রেসি। হ্যাঁ, আপনি যদি উইলিং না হন, তাহলে আপনাকে কেউ গ্রিল করতে পারবে না। আপনাকে এপিয়ার হইতে হবে, ইয়েস আই এম রেডি টু বি গ্রিলড, আই এম রেডি টু বি, হ্যাঁ, হেল্ড অ্যাকাউন্টেবল। আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি আছি। এটা কখন আসে এই মানসিকতাটা? যদি আসে আপনার ভিতর ট্রান্সপারেন্সি থাকে, এক্স্যাক্টলি, এবং যদি অনেস্টি থাকে। অনেস্টি থাকে। এখন আপনি কি ধরেন যে আমাদের একজন ঊর্ধ্বতন আমলাকে, হ্যাঁ, যিনি ধরেন ফেক সার্টিফিকেট দিয়ে, মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে সচিব হয়েছেন, তাকে কি আপনি টকশোতে আনতে পারবেন? ওয়ান টু ওয়ান ইন্টারভিউতে আনতে পারবেন? এনে কি তাকে গ্রিল করতে পারবেন? হি উইল নেভার অ্যাপিয়ার, হি উইল অলওয়েজ অ্যাভয়েড ইউ। সে কি কোনো মিডিয়াতে এসে কোনোদিন অ্যাপিয়ার Even করবেন? he or she appeared till everything is lie against whatever he and said, he or this she thing will was not tell the truth. right. সে সত্য কথাটা বলবে না, বরঞ্চ আপনাকে অভিযুক্ত করবে, আপনি কোন পক্ষের, আপনি কার পারপাস সার্ভ করছেন, আপনি কেন এই, তাই না? তার মানে কি, একদিন আপনাকে কোন, রিমান্ডে নিয়ে যাবে। রাইট, না মানে এটাই হচ্ছে কি আমাদের কালচারাল স্ট্যান্ডার্ড। আমরা আমাদের ওই মানসিকতার পোষণ করতে হবে যে আমি, সাংবাদিকতার কাজ হচ্ছে আমাকে কঠিন প্রশ্ন করা, আমাকে তোষামোদ করা নয়, আমার পারপাস সার্ভ করা নয়। এখন আমাদের এখানে হয়েছে যে আমি এই পক্ষের, অমুকে ওই পক্ষের, এই পক্ষ সার্ভ করার জন্য উনি, তাহলে আপনি তো ওই দলের ভুক্ত হয়ে ওই দলের নাম লিখিয়ে নিলেই পারতেন। কিন্তু আপনি একটা এক্সটেন্ডেড দলের একটা এক্সটেন্ডেড উইং হয়ে যদি আপনি পারপাস সার্ভ করতে থাকেন, তাহলে জার্নালিজম উইল নেভার গ্রো। এবং এখানে তার মধ্যে হচ্ছে যে কিছু কোয়ার্সিভ, ধরেন যে কিছু লজ থাকে, কিছু মেজার্স থাকে, রুলস থাকে, কিছু আনসিন ইস্যুস থাকে, যেগুলোর মাধ্যমে আপনাকে হয়তোবা নিয়ন্ত্রণের কিছু অ্যাপারেটাস তৈরি করা হয়। এটা ধরেন যে যিনি ক্ষমতায় থাকবেন তার জন্য এটা সহায়ক হবে, যে আমি তো এত প্রশ্নের মুখোমুখি হতে চাই না, এত 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 মানে কি বলবো, আমাকে এত অভিযুক্ত করুক, এটা আমি চাই না। তা এটাই হচ্ছে গিয়ে আপনার চিন্তা যে আপনি বাস্তবতা। আনলেস আনলেস ইউ আর কম্পেল টু, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। হ্যাঁ, আপনি একেবারে মিডিয়া হয়তো দু একটা জিনিস, বাংলাদেশে তো হয়তো খবরের খনি বাংলাদেশে, ইন অল রেসপেক্ট, আপনি সব দিকে বলেন, যেখানে কিন্তু প্রচুর খবর আছে, অনুসন্ধানী খবর আছে। এখন এগুলোকে যদি মিডিয়াকে যদি আপনি অ্যালাউ করেন, তাহলে কিন্তু দেশটা বেঁচে যায়, যে তারা এক্স্যাক্টলি। তুলে আনবে, তারা তুলে এটাই আনবে এটাই অথরিটির পক্ষ হয়ে, তারা অথরিটির এক্সটেন্ডেড উইং হয়ে তারা কাজ করবে। তারা কাজ করবে যেটা তোমরা তুলে আনো, আমরা এটাকে সলভ করবে। যেমন গতকালকে একটা অনুষ্ঠানের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা বলেছে, ভালো বলেছে, সেটা বলছে যে মাদক ধরা পড়েছে, ক্যালিফোর্নিয়া থেকে একটা মাদক এসেছে খেলনার ভিতরে করে। তার মানে কি, এটা একটা অভিনব পন্থা, এয়ারপোর্টে এটা ধরা পড়েছে। এখন এইটা মাদক কিভাবে আসছে, এটা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকরা জানে না, কিংবা আমাদের পুলিশ কর্তৃপক্ষ, কিংবা আমাদের যা গোয়েন্দা সংস্থার লোকরা কি জানে না, বা কাস্টমসের লোকরা জানে না? তারা যদি তারা সদিচ্ছা পোষণ করে সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশকে আমরা মাদক মুক্ত করব, এই গুডউইলটা যদি থাকে, তাহলে এই বাংলাদেশে মাদকের বাণিজ্য হতে পারে? সম্ভব না, কর্তৃপক্ষ যদি চায়। তা এখন গভর্নমেন্ট মুখে বলছে যে আমরা ড্রাগের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স, অথবা দুর্নীতির ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। তো জিরো টলারেন্স যদি হয়, তাহলে তো বাংলাদেশে তো আমরা বলছি যে আমাদের এখানে দুর্নীতি পারভেসিভ,
দুর্নীতি র্যাম্পেন্ট, দুর্নীতি অ্যাকিউট, এটা আমরা মুখে বলছি, তাহলে দুর্নীতির বিরুদ্ধে ড্রাইভটা তো ওরকমই হওয়া উচিত, তো ওই আমি ওই ইন্টেন্সিটি হওয়া উচিত। আমি আপনার তো সাথে সেটা একটা বিষয়ে শেয়ার করে শেষ করবো আজকের আলোচনা। তার আগে অসংখ্য ধন্যবাদ জহির, আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ কথাটা হলো, আপনি যেটা বলছেন যে আমাদের অ্যাকাউন্টেবিলিটির জায়গাগুলোতে আমরা প্রায় মাইনাসের ঘরে, এবং আমাদের সেরকম ট্রান্সপারেন্সিও নাই। এটার সূচনাটা আমরা অনেকটা আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সেই ৭৬ সালে, তখন থেকে আমরা লক্ষ্য করেছি যে করিডোর থেকে যখন ছাত্র মিছিল বেরোতো, তখন কেউ বলতো আমি জিয়ার, আমি শেখ মুজিবের সৈনিক, কেউ বলতো আমি জিয়ার সৈনিক, কিন্তু কেউ বলে নাই, আমার কানে আমি শুনি নাই যে আমি দেশের সৈনিক। তো এই যে দেশাত্মবোধের যে এসেন্সটা, যে ফ্লেভারটা, যে কমিটমেন্টটা, যে আর্গুমেন্টটা আছে, সেটা কিন্তু ওই তখন থেকে আস্তে 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 বিলীন হয়ে গেছে। এখনো তাই। এখন আমরা দেশটাকে ভাবতেছি একটা ব্যক্তি বা একটা দল কেন্দ্রিক, আমরা কখনো সমষ্টি কেন্দ্রিক বা সামগ্রিক চিন্তা করছি না। এই কারণে আমাদের নানান ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, নানান ক্রাইসিস হবে। এবং গণতন্ত্র জিনিসটা কিন্তু এক এক দেশে এক এক রকম। সিঙ্গাপুরের গণতন্ত্রের সাথে আমেরিকার গণতন্ত্র মিলবে না। আবার আপনি আমেরিকার গণতন্ত্রের সাথে আপনি রাশিয়ায় যান, সেও পুতিনও বলে আমার দেশে কিন্তু আপনি গণতন্ত্র। আপনি যে আমি একটু যুক্ত করি, সরি আপনাকে ইন্টারাপ্ট করি, এই যে হ্যাঁ, আপনি সৈনিকের কথা বলেন, প্রত্যেকটা সৈনিকেরই তো কাজ হচ্ছে দেশকে দারিদ্র্যমুক্ত করা, রাইট, প্রত্যেকটা সৈনিকের কাজ হচ্ছে দেশের সাংস্কৃতিক জীবন মানের উন্নয়ন ঘটানো, প্রত্যেকের সৈনিকের কাজ হচ্ছে দেশকে আরো মর্যাদার আসন অধিষ্ঠিত করা, কোনো বাকি কোনো রাষ্ট্রের তাবেদারি না করা, তাই না? এক্স্যাক্টলি, অবশ্যই। তাই না? তাবেদারি না করা, প্রত্যেকটা সৈনিকের কাজ হচ্ছে দেশকে দুর্নীতিমুক্ত রাখা, তাই না? এবং যারা যে পেশা আছে সেই পেশার মর্যাদা সমুন্নত রাখা, যারা জার্নালিজম আছে তারা সত্যি কথাটা বলা, তারা মানুষের প্রতি রেসপেক্টফুল থাকা, তাই না? মানুষের প্রাইভেসির প্রতি রেসপেক্টফুল থাকা, তার খবরের সত্যতা নিশ্চিত করা এবং সেই অনুযায়ী খবর লেখা, তাই না? এই যে এই জায়গাগুলোতে তো কোনো দ্বিমত হওয়ার কথা নেই। এটা আমাদের, ধরেন আমরা যখন স্পিরিট অফ লিবারেশন ওয়ারের কথা বলি, দিজ আর অল স্টেটেড থিংস, মানে আমরা যে কারণে আমাদের আমাদের বীর মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, এটার জন্যই তো, অবশ্যই, যে একটা একটা বৈষম্যহীন সমাজ কায়েম করবে, গঠন করবে। তো বৈষম্য বেড়ে যাচ্ছে কেন? তাহলে বৈষম্য কেন বাড়বে? আমরা মানে ওই জায়গাগুলোর মধ্যে আমরা কিন্তু ফোকাস করছি না। আমরা শুধু ওই যেটা আপনি বললেন যে আমরা এই পক্ষ ওই পক্ষ, এই পক্ষ ওই পক্ষ আমরা হই, অসুবিধা নেই, দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। কিন্তু বেসিক গোলস তো সেম, রাইট, বেসিক গোলস কিছু নাই। এত মানুষ কেন আপনার অ্যাবজেক্ট প্রপার্টিতে থাকবে? এত মানুষ কেন তাদের ড্রিম পার্সু করতে পারবে না? দেশটা তো সবার, তো সব মানুষই সমান ইকুয়াল রাইটস নিয়ে তাদের ড্রিম পার্সু, কেন বৈষম্য হবে? কেন অলিগার্কি এস্টাবলিশ হবে? কেন এত হ্যাঁ, ব্যবসা বাণিজ্য খুবই ভালো, ব্যাংক স্থাপন করা খুবই ভালো, কিন্তু এইটা ভালো না যে আপনি ক্যাপিটাল মার্কেট থেকে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যাবেন, অ্যান্ড অল দি স্মল অ্যান্ড মানে কি বলে মিডিয়াম টার্ম ইনভেস্টার্সরা তাদের সর্বশান্ত হয়ে যাবে, তাদের পুঁজি হারিয়ে তারা সর্বশান্ত হয়ে যাবে। ওয়ার দ্য মানি গোজ। এই যে আপনি বলছেন যুক্তরাষ্ট্র বলেন, ক্যানাডা বলেন, যুক্তরাষ্ট্র, তো যুক্তরাষ্ট্র কেন আপনি এই যে টাকা পাচারের কথা বলা হচ্ছে, তো ভাই আপনি যুক্তরাষ্ট্রের অথরিটি, আপনার দেশে যে টাকাটা আসলো কোন ভাবে আসলো, আপনি এটাকে ইনভেস্টমেন্টের সুযোগ কেন করে দিলেন? কানাডা গভর্নমেন্ট ওনাদের ট্রান্সপারেন্সির বিশাল ধ্বজাধারী, তো কানাডায় বেগম পাড়া যে হয়, তো ক্যানাডিয়ান গভর্নমেন্ট কেন কোশ্চেন করে না ওয়ার ফ্রম দ্য মানি কে, ওই আর কি, টাকাটা ওয়ান হ্যান্ড, কিভাবে? ওয়ান ডার্টি হ্যান্ড ওয়াশেস দ্য আদার ডার্টি হ্যান্ড। বাট তাতে হয় কি, এক্স্যাক্টলি। আপনি আপনি তো ইউর কোলাবোরেটিং, দ্য সিস্টেম কোলাবোরেটিং, অফকোর্স সিস্টেম, ইন্টারন্যাশনাল সিস্টেম ইজ রাইট, অলসো কোলাবোরেটিং। আপনি সুইস ব্যাংকে টাকা রাখবেন, কিন্তু সুইস ব্যাংক প্লেজ বাউন্ড যে আপনার প্রাইভেসি সে নষ্ট করবে না, তাই না? আর দে আর অলসো ইন্ডালজিং। ইটস এ হোল, কি বলবো, যে একটা ক্লিক, একটা নেক্সাস, দ্য গ্লোবাল সিস্টেম। এই জায়গার মধ্যে ধরেন যে আপনার স্বার্থ, মানে ওই স্বার্থগতটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অ্যান্ড দিস ওয়ার্ল্ড ইজ রিয়েলি রিয়েলি, আমি মনে করি ইরেশনাল গোয়িং, মানে মানে অ্যাডভার্সলি গোয়িং ইরেশনাল। আপনি সারা পৃথিবীর চিত্র যদি দেখেন, বিশেষ করে প্যালেস্টাইনের কথা আমি একটু আলোচনা করলাম, ওইটা দেখলে তো মনে হচ্ছে না যে পৃথিবীতে কোনো 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 সভ্যতা বলে সুস্থ, কিছু আছে, সভ্যতা হ্যাঁ, বলে কিছু আছে মনে হয়। বিচার, কোনো বিচার বলে কিছু আছে বলে তো মনে হচ্ছে না। একটু এটা দেখা, ইনডিসক্রিমিনেটলি মানুষ মারছেন, এইটা ইনডিসক্রিমিনেটলি তো, মানুষ মারছেন। হ্যাঁ, এটা তো আমরা দেখছি যে, দেখুন আপনি দেখছেন যে প্যালেস্টাইন বা গাজায় এত অত্যাচার হলো, পৃথিবীর ধরেন জাতিসংঘ পর্যন্ত সেটা তেমন কোনো প্রতিবাদ করে নাই। কিন্তু হঠাৎ করে যখন ইরান অ্যাটাক করলো ইসরায়েলের কিছু জায়গা, একেবারে সারা পৃথিবী, সারা মিডিয়া ইজ হ্যাঁ, দে এগেনস্ট আর ইট। কন্ডেমিং, ইয়া, দে আর তারা কন্ডেমিং ইট। condemn তো ইরান। এটা এটা কিরকম বৈষম্য, কিরকম অগণতান্ত্রিক বিষয়গুলো আছে। তো জহির, অসংখ্য ধন্যবাদ। আমাদের আলোচনা করলে আলোচনা বাড়তেই থাকবে, কারণ কথার পিঠে কথা আসে। যদি আপনি মনে করেন যে আধা ঘন্টা এনাফ,
তো সেই ০.৫ ঘন্টা মনে হয় পার হয়ে গেছে। আমরা মনে হয় 45 মিনিটস এর মধ্যে চলে গেছি। দেখা যাক কতটুকু গেলাম। হ্যাঁ, অলমোস্ট ১ ঘন্টা। তো আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে আসার জন্য। আমরা আবার যুক্ত হব। ইন দ্য মিন টাইম আমাদের প্রিয় দর্শক শ্রোতা এমসি টেলিভিশনের আপনারা অত্যন্ত আ আলোচিত আ এবং প্রশংসিত কিছু কথা শুনলেন একজন আ সাংবাদিক, একজন দেশের সচেতন নাগরিক জহিরুল আলমের কাছ থেকে। এবং আমার মনে হয় আপনাদের নিজস্ব চিন্তা ভাবনায় কিছু পরিবর্তন আনতে পারে। যে এখনো দেশে ভালো লোক আছে। এখনো দেশে কিছু ভালো চিন্তার মানুষ আছে। এখনো দেশে কিছু ভালো সাংবাদিক আছে। এখনো আমাদের দেশে স্বপ্ন দেখার মতো খড়কুটো হলেও কিছু না কিছু আছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। জহির, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে